ক্লাস শুরু হওয়ার কথা ছিল সেটা আজকে থেকে শুরু হচ্ছে এবং একটা ক্লাস আজকের ক্লাসটাই তোমাদের ঈদের আগে শেষ ক্লাস এবং ঈদের পরে তোমাদের ভেক্টর এবং গতিবিদ্যা দুটাই প্যারালালি চলতে থাকবে। তো সবাই দ্রুত জয়েন করে ফেলো, আমরা খুব অল্প সময়ের ভিতরে ক্লাসটা শুরু করে দিব। কেমন আছো তোমরা সবাই? আমি একটু ফেসবুকে করে নিই। তো সবাই দ্রুত জয়েন করে ফেলো, আমরা খুব অনেকেই জয়েন করে ফেলেছো। এখানে মোহাম্মদ হাসান, আসিয়া খাতুন, আর এখানে আলিফ আছো, মাহফুজুর, প্রত্যয়, তাসনিয়া, তানভীর আর রেজওয়ান। হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? চলো তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করে দেই। সবাই দ্রুত জয়েন করে ফেলো, আমরা ক্লাসটা শুরু করি। তো আজকে আমাদের গতিবিদ্যা বা ডাইনামিক্স এটার লেকচার 1 শুরু হবে। আমরা প্রথমেই দেখে নিই, এখানে আমার 3টা টার্ম লেখা আছে বোর্ডে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। একটা আছে বলবিদ্যা বা মেকানিক্স, তার পাশে আছে গতিবিদ্যা বা ডাইনামিক্স এবং তার পাশে আছে স্থিতিবিদ্যা, তার পাশে আছে কাইনেমেটিক্স বা স্থিতিবিদ্যা না। আচ্ছা, মেকানিক্স হচ্ছে যে জড় পদার্থের গতি এবং বলের ক্রিয়া নিয়ে তোমার পদার্থবিজ্ঞানের যে শাখায় আমরা আলোচনা করি সেটাকে আমরা বলি মেকানিক্স, বা বাংলায় যদি বলি সেটা হচ্ছে বলবিদ্যা। ডাইনামিক্স আমরা বলি যেখানে আমরা গতি এবং গতিশীল ব্যবস্থার ধর্ম নিয়ে আলোচনা করি, সেটাকে আমরা বলি ডাইনামিক্স বা গতিবিদ্যা। এবং স্থিতিবিদ্যা বা কাইনেমেটিক্স এটা আমরা কাকে বলি, যেখানে পদার্থবিদ্যার যে শাখায় আমরা বস্তুর গতি নিয়ে আলোচনা করি কিন্তু গতির কারণ নিয়ে আলোচনা করি না। কারণ নিয়ে আলোচনা করা হয় না, কিন্তু গতির প্রকৃতি নিয়ে আলোচনা করি, সেটাকে আমরা বলি স্থিতিবিদ্যা বা কাইনেমেটিক্স। তোমরা সেলুসারের বই যদি দেখো এই 3টা টার্ম অধ্যায় শুরুতেই দেখতে পাবে। আচ্ছা দেখি কমেন্ট কিছু লিখেছো। আচ্ছা মাইক ক্লিক করে আচ্ছা আনমিউট, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আমাকে শুনতে পাচ্ছ সবাই? আমার ভয়েস ক্লিয়ার? আমার ভয়েস ক্লিয়ার? হ্যাঁ ভয়েস ক্লিয়ার। আচ্ছা তাহলে আমি আরেকবার একটু রিপিট করি। আচ্ছা তাহলে আমরা মেকানিক্স কাকে বললাম, যেখানে আমরা জড় পদার্থের গতি এবং বলের ক্রিয়া নিয়ে আলোচনা করি, সেটাকে আমরা বলতেছি মেকানিক্স। ডাইনামিক্স কাকে বললাম, বা গতিবিদ্যা, যেখানে আমরা গতি এবং গতিশীল ব্যবস্থার ধর্ম এগুলো নিয়ে আলোচনা করি, সোজা কথা সরণ, বেগ, ত্বরণ বা তোমার এগুলোর ডেরিভেটিভস, এগুলো বিষয় নিয়ে আলোচনা করি। ডেরিভেটিভ শব্দটার সাথে তোমরা ইতিমধ্যে পরিচিত হয়ে গেছো। এবং স্থিতিবিদ্যা বা কাইনেমেটিক্স এটা আমি কাকে বললাম, যে পদার্থবিজ্ঞানের যে শাখায় আমরা গতির প্রকৃতি নিয়ে আলোচনা করি এবং গতির কারণ নিয়ে আলোচনা করি না, তাকে আমরা বলি স্থিতিবিদ্যা বা কাইনেমেটিক্স। আচ্ছা তারপর আছে প্রসঙ্গ কাঠামো নিয়ে আমাদের আলোচনা আসলে হয়ে গেছে। আমরা যখন ফার্স্ট যে ক্লাসটা করেছিলাম বেসিক ম্যাথমেটিক্সে, সেখানে আমাদের বিষয় ছিল কোঅর্ডিনেট জিওমেট্রি। ওটাই আসলে আমাদের প্রসঙ্গ কাঠামো ছিল, যে আমাদের যখন আমরা পদার্থবিজ্ঞানের কোনো কিছু ডিসক্রাইব করতে চাবো বা কোনো একটা কিছুর গতি বর্ণনা করতে চাবো বা তার উপর প্রযুক্ত বল, এগুলো যখন আমরা অ্যানালাইজ করতে যাবো কোনো কিছু, তখন শুরুতেই আমাদের একটা প্রসঙ্গ কাঠামোর দরকার হয়, যার মাধ্যমে আমরা বস্তুটার অবস্থান, বেগ, ত্বরণ বা অন্যান্য যা কিছু আছে ক্যারেক্টারিস্টিকগুলো বের করতে পারি বা নির্ণয় করতে পারি। যেমন তাহলে প্রসঙ্গ কাঠামো আমাদের অনেক রকম আছে। আমরা যখন সিম্পলেস্ট প্রসঙ্গ কাঠামো যদি চিন্তা করি,
সিম্পলেস্ট প্রসঙ্গ কাঠামো যদি চিন্তা করি আমরা কোনটাকে বলবো, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। যে একটা আমাদের এখানে সুতা আছে, একটা সুতা বা এই যে ধরো একটা কলমটা কি একটা সরলরেখার মতো, সরলরেখা না তো এটা রেখাংশ বলা বেটার হবে, কারণ এটা তো সীমাবদ্ধ লেন্থ আছে, সরলরেখা তো অসীম দৈর্ঘ্য হয়, উভয় পাশে বিস্তৃত, ডান পাশেও বিস্তৃত হবে বাম পাশেও বিস্তৃত হবে, তো ওটাকে আমরা বলবো সরলরেখা। তো আমরা বলতেছি এটা একটা রেখাংশ, বা ধরে নিলাম এটা একটা অসীম একটা সরলরেখার সামান্য অংশ। তাহলে আমাদের যদি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো এটা বর্ণনা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু, যেটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। আমরা সেটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বা সংখ্যারেখার যদি দেখি, সংখ্যারেখার কোথায় ছিল, সংখ্যারেখার 0 পয়েন্টটা, ওটাকে আমরা বলতে পারি তোমার একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। তাহলে যদি আমি সেটা বোর্ডে এঁকে ফেলি, বোর্ডে যদি এঁকে ফেলি তাহলে কেমন হবে, এরকম একটা জিনিস। আচ্ছা, তার আগে লিখি, এক নাম্বার হচ্ছে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এবং ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। সরি, আচ্ছা এটা দিয়ে সম্ভবত ড্র্যাগ করা যায় না স্লাইড থাকলে, আচ্ছা সমস্যা নেই, এখানেই থাক। আচ্ছা, তাহলে আমরা দেখলাম তিনটা প্রসঙ্গ কাঠামো দেখলাম, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। একমাত্রিক আমরা কখন লাগবে, যখন একটা ধরো একটা সুতার উপর বা সড়কপথে একটা গাড়ি চলতেছে, তখন আমরা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো দিয়ে ওই গাড়ির সব কিছু গতি বর্ণনা করতে পারবো। যদি এখন ধরো একটা মেঝেতে বা আমরা যখন ক্যারাম বোর্ড খেলি, ক্যারাম বোর্ড কি একটা তলে সীমাবদ্ধ না, যখন কোনো বস্তুর গতি একটা তলে সীমাবদ্ধ থাকবে, সোজা কথা একটা রেখায় সীমাবদ্ধ ছিল, এখন সে ডানে বামেও যাওয়া শুরু করছে, তাহলে কি একটা তলে সীমাবদ্ধ আছে। ধরো তোমার ঘরের মেঝেতে এখন একটা পিঁপড়া চলতেছে, তাহলে ঘরের মেঝেতে যদি একটা পিঁপড়া চলে তাহলে কি হবে, তাহলে তার গতি বর্ণনা করার জন্য আমার দুইটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস লাগবে। আমরা তাহলে যদি ঘরের একটা কোণাকে আমরা মূলবিন্দু ধরে নিই এবং একটা এখানে আমরা মূলবিন্দু যদি ধরলাম এটা একটা প্লেন বা বোর্ডের প্লেন আমরা ধরতে পারি, বোর্ডের এটা যদি প্লেন হয় এটাকে আমরা ঘরের মেঝে হিসেবে কল্পনা করতে পারি, তাহলে ধরে নিলাম এখানে আমাদের প্রসঙ্গ কাঠামো মূলবিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বলি আমরা একটা, আরেকটা ওয়াই অক্ষ বলি। ধরো যদি পিঁপড়ার অবস্থান এখানে হয়, তাহলে আমরা কিভাবে লিখি, পি অফ এক্স কমা ওয়াই, আমরা একটা র্যান্ডম পয়েন্ট দিলাম পি, এবং এটা যদি মূলবিন্দু থেকে পয়েন্টটা যোগ করে দিই এভাবে, তাহলে এটা কি, এটা মূলবিন্দু থেকে ওই পিঁপড়াটা বা ওই পোকাটার অবস্থান কতটুকু দূরে সেটা নির্দেশ করবে। তোমরা যখন ভেক্টর পড়বে দেখবা যে এটা একটা নাম আছে অবস্থান ভেক্টর বলে, বা তোমরা হয়তো 9 10-এ যদি ভেক্টর পড়ে থাকো ওখানে হয়তো শব্দটার সাথে পরিচিত হবে। আর যখন আমি কোঅর্ডিনেট জিওমেট্রি পড়াইছিলাম তখন আমি কি বলছিলাম, যদি একটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে ওই পয়েন্টের স্থানাঙ্কগুলো কিভাবে পাবো, অক্ষগুলোর ওপর লম্ব টেনে। তাহলে আমরা কি করব, এই পয়েন্টটা থেকে এক্স অক্ষের ওপর লম্ব টানবো, এক্স অক্ষের উপর যদি লম্ব টানি তাহলে সেটা এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করবে, এবং মূল বিন্দু থেকে ওই এক্স অক্ষের ছেদ বিন্দু পর্যন্ত যে দূরত্বটাকে আমরা বলবো এক্স স্থানাঙ্ক। একইভাবে এই পয়েন্টটা থেকে আমি ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানবো, সেটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে মূল বিন্দু থেকে ওই ছেদ বিন্দু দূরত্ব, এটাকে আমরা বলবো ওয়াই স্থানাঙ্ক। আমাদের যদি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হয় তাহলে কেমন হবে, তাহলে আমরা এরকম একটা দিতে পারি, এরকম একটা লাইন টানতে পারি, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিস, তখন আমাদের একটা অক্ষ হলেই চলবে, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস। ধরে নিলাম এখানে হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো মূলবিন্দু, প্রসঙ্গ কাঠামো মূলবিন্দু। তাহলে ধরো একটা যে কোনো র্যান্ডম অবস্থানে যদি এই পিঁপড়াটা সুতারে এই অবস্থানে থাকে ওটাকে আমরা বলবো পি অফ শুধু এক্স, তাহলে হবে। এখানে আসলে দেখো আমাদের লম্ব টানার প্রয়োজন হচ্ছে না, কারণ একটা অক্ষয় আছে এবং বিন্দুটা ওই অক্ষের উপরেই থাকবে সবসময়। এখন মনে করো এমন একটা বিষয় হলো যে আমাদের পিঁপড়াটা ছিল, পিঁপড়াটা এখন পাখা গজায় গেছে, পিঁপড়াটা পাখা গজায় গেছে, পাখা গজায় গেলে কি করবে, এখন পাখা গজায় গেলে সেটা উড়াল দিবে, উড়াল দিবে। এখন তাহলে ও একটা তলে সীমাবদ্ধ নাই, এখন কোথায় সীমাবদ্ধ আছে ওর গতি, ওর গতি এখন সীমাবদ্ধ আছে স্পেসে বা একটা ত্রিমাত্রিক স্থানে। তাহলে তাহলে
এখন তাহলে এটা কীভাবে ভিজুয়ালাইজ করা যায়? এখন এই বোর্ডটা যদি আমাদের মেঝে হতো তাহলে এখন পিঁপড়াটা যেহেতু উড়াল দিছে বোর্ড থেকে এই যে তোমাদের দিকে চলে আসবে, বাই যে এখান থেকে স্ক্রিনের দিকে চলে আসবে। তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে এক্স আর ওয়াই যে ছেদ বিন্দু আছে এখান থেকে তোমাদের দিকে একটা এরকম লম্ব টানবো, সেটা কি হবে জেড অক্ষ, আরেকটা অক্ষ জেড অক্ষ। এবং তোমাদের কাছে যদি আমি একটা প্রশ্ন করি, যদি আমি জেড অক্ষের ধনাত্মক দিক তোমাদের দিকে দিই, জেড অক্ষের ধনাত্মক দিক যদি তোমাদের দিকে দেই, তাহলে বলো তো আমাদের যে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা হলো, এটা কি রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম হবে নাকি লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম হবে? তোমরা যারা বেসিক ম্যাথমেটিক্সের ক্লাস করেছো তারা আশা করি উত্তরটা দিতে পারবে। একটু বলো তো, আমাদের যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক থেকে ত্রিমাত্রিক স্থানাঙ্কের ব্যবস্থায় চলে যায় এবং আমাদের জেড অক্ষের ধনাত্মক দিকটা যদি তোমাদের দিকে, বোর্ড থেকে তোমাদের দিকে যদি জেড অক্ষের ধনাত্মক দিকটা দিই, তাহলে আমাদের এটা রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম হবে নাকি লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম হবে? দেখি অনেকে অ্যান্সার করেছো। আচ্ছা সবাই বলছো রাইট হ্যান্ডেড। আচ্ছা রাইট হ্যান্ডেড বলছো সবাই? হ্যাঁ রাইট হ্যান্ডেড হবে। কেন? কারণ এই যে আমরা ডান হাত ব্যবহার করব, ডান হাত ব্যবহার করে কী করব, এই যে এক্সকে ওয়াইয়ের দিকে এরকম সরাই দিব। আমাদের বুড়ো আঙুলটা কোন দিকে পয়েন্ট করতেছে? তোমাদের দিকে পয়েন্ট করতেছে। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। লেফট হ্যান্ডেড কখন হইতো? যদি এই সেম দ্বিমাত্রিক ব্যবস্থা থেকে আমাদের জেড অক্ষটা বোর্ডের ভেতরের দিকে হতো, তখন আমরা কি করতাম, এই যে বাম হাত ব্যবহার করে এক্স অক্ষকে ওয়াইয়ের দিকে এভাবে সরাই দিতাম। তাহলে মানে ছোটো কোণে, সোজা কথা এই 90 ডিগ্রি কোণে, বাইরের দিকে না, এইদিকে না, এইদিকে না, ছোটো কোণে 90 ডিগ্রি কোণে এই যে এইভাবে বাঁকিয়ে দিতাম। তাহলে আমাদের বুড়ো আঙুলটা ভেতরের দিকে পয়েন্ট করতেছিল। আমরা কোন হাত ব্যবহার করছি? যেহেতু আমরা বাম হাত ব্যবহার করছি, এটাকে তখন আমরা বলতাম লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট। হ্যাঁ সবাই আশা করি মনে আছে। হ্যাঁ সবাই বলছো রাইট হ্যান্ড, ঠিক আছে। হ্যাঁ সবাই রাইট হ্যান্ডেড সিস্টেম বলছো, ঠিক আছে। আচ্ছা তো তাহলে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, এবং ওটা আঁকানো আমি ওটা ক্লাসে শিখিয়েছিলাম কীভাবে যেন আঁকাতাম, জায়গায় নেই। আচ্ছা ছোটো করে আঁকাই তাহলে। ধরো এটা আমরা কি দিয়েছিলাম এক্স অক্ষ, এটা দিলাম আমরা ওয়াই অক্ষ, এবং এটা জেড অক্ষ। এখানে যদি একটা র্যান্ডম পয়েন্ট হতো পি, এখান থেকে আমরা এক্স ওয়াই তলে একটা লম্ব টানতাম, এক্স ওয়াই তলে একটা লম্ব টানতাম এখান থেকে। তারপর কি করতাম, এই যে এই বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল করে ওয়াই অক্ষের উপরে একটা লম্ব, ওয়াই অক্ষের সমান্তরাল করে এক্স অক্ষের উপরে একটা লম্ব, এই যে এগুলো ছিল লম্ব, এগুলো ছিল লম্ব। এবং জেড স্থানাঙ্ক পেতে কি করব, জেড স্থানাঙ্ক পেতে এই যে এখান থেকে একটা এরকম লাইন টানতাম আমরা। এগুলো কীভাবে আঁকায় এগুলো আমি ডিটেলস বলছি, সো এগুলো বিস্তারিত আলোচনায় আমরা যাব না। আর এটা হচ্ছে আমাদের এই যে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু থেকে দূরত্ব আর। এটা তোমরা সবাই এখন জানো, এখন আর ডিটেলস আসলে খুব বলার প্রয়োজন নেই, আমি এটা স্কিপ করতেছি। সেজন্য আমাদের প্রসঙ্গ কাঠামো সম্বন্ধে আইডিয়া সবার হয়ে গেছে আশা করি। এটা এক্স বলি, এটাকে ওয়াই বলবো, আর এইটুকুকে জেড বলবো, এটা তোমরা সবাই জানো এইটুকু। আচ্ছা এখন প্রসঙ্গ কাঠামোর আরও দুইটা প্রকারভেদ আছে। প্রসঙ্গ কাঠামোর আরও দুইটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে তোমার জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো। একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো এবং দুইটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামো। এখন ইংলিশ টার্মগুলো কি? ইংলিশ টার্ম হচ্ছে তোমার জড় প্রসঙ্গটা বলে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, এবং অজড়কে বলে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ওটা তোমরা লিখে নিও, জায়গা এখানে খুব একটা জায়গা নেই, তো আমি লিখছি না। এখন এই দুটো টার্ম একটু তোমরা হয়তো শুরুর দিকে ঠিকভাবে খুব একটা বুঝতে পারবে না, এটা যখন তোমরা সেকেন্ড পার্টে মডার্ন ফিজিক্স বিষয়টা পড়বে তখন আরও ক্লিয়ার হবে। জড় প্রসঙ্গ কাঠামো আমরা কাদের বলি? জড়ক প্রসঙ্গ কাঠামো হচ্ছে পরস্পরের সাপেক্ষে স্থির অথবা সমবেগে গতিশীল এমন প্রসঙ্গ কাঠামোকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো। এখন এটা হচ্ছে বইয়ের ডেফিনেশন, আমি শিওর যে আমি বলতে পারি যে এই ডেফিনেশন শুনে তোমাদের মাথায় কিছুই ঢোকে নাই, যে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বা পরস্পরের সাপেক্ষে স্থির বা সমবেগে গতিশীল এমন প্রসঙ্গ কাঠামোকে কেন জড় প্রসঙ্গ কাঠামো বলবো। আবার আমরা অজড় প্রসঙ্গ কাঠামো তাদের বলি, ধরো যখন ত্বরণে গতিশীল একটা প্রসঙ্গ কাঠামো নিজেই ত্বরণে গতিশীল এমন একটা প্রসঙ্গ কাঠামোকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো। এখন বিষয় হচ্ছে
আমি সামান্য একটু আলোচনা করি, হয়তো তোমরা একটু বুঝতে পারবা। জড় প্রসঙ্গ কাঠামো আরেকটা আমি ডেফিনেশন দিই। জড় প্রসঙ্গ কাঠামো আমরা তাদের বলি যেসব প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো অপরিবর্তিত থাকে, বা ধরো নিউটনের সূত্র যেগুলো আছে তোমরা 9-10 পড়ে এসেছো, 3টা ফর্মুলা, এই ফর্মুলাগুলো মেনে চলে, সেগুলোকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো। আর যেগুলো প্রসঙ্গ কাঠামোতে এই যে নিউটনের গতিসূত্রগুলো লঙ্ঘিত হয়, ওগুলো প্রসঙ্গ কাঠামোকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো। চলো একটা উদাহরণের মাধ্যমে বুঝি। আচ্ছা, আমরা নিউটনের ফার্স্ট লতে কি পড়েছিলাম? আমরা নিউটনের ফার্স্ট লতে পড়েছিলাম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সর্বদা স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এটা সবার জানা আছে না? সবাই জানা কথা, কারণ 9-10 সবাই এটা এসএসসি দিয়ে আসছো, সবার এটা জানা উচিত। তাহলে ধরো তুমি স্থির অবস্থায় আসো এবং তুমি মেঝেতে রুমে ধরো বসে আসো বা পড়ার টেবিলে বসে আসো। তখন পড়ার টেবিলের উপরে একটা বই বা একটা বল যদি থাকে, একটা বই আছে, এখন ওই বইটা কি তুমি যদি ওকে বল প্রয়োগ না করো সবসময় স্থির থাকবে না? হ্যাঁ, সবসময় স্থির থাকবে। আর যদি বল প্রয়োগ করো তাহলে কি গতিশীল হবে। এখন গতিশীল যদি হয়, গতিশীল একটা নির্দিষ্ট গতি দিয়ে, ধরো একটা বাস একটা সমবেগে যাচ্ছিল, এখন বাস যদি এখন অ্যাক্সেলারেটর চাপা বন্ধ করে ড্রাইভার, তাহলে কি হবে? বাস আলটিমেটলি একসময় থেমে যাওয়ার কথা। এখন এই থামার কারণটা কি? এর থামার কারণ আসলে ওর উপর একটা বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে। সেটা কি বল? ঘর্ষণ বল, যেটা গতির বিপরীতে কাজ করছে, গতির বিপরীতে কাজ করে বাসটাকে থামিয়ে দিল। আচ্ছা, তাহলে যদি মহাকাশে, তাহলে নিউটনের প্রথম সূত্র যেটা বাহ্যিক বল প্রয়োগ করলে আমাদের প্রয়োগ না করলে স্থির বস্তু সর্বদা স্থির থাকবে, গতিশীল বস্তু সর্বদা সরল পথে গতিশীল থাকবে। আমরা জিনিসগুলো মহাকাশে চিন্তা করব যে মহাকাশে কি কোনো ঘর্ষণ নেই বা কোনো তোমার বাধা বল নেই। বাতাসেও তো আমাদের ওখানে বায়ুমণ্ডলেও বাধা বল আছে বা রাস্তায় ঘর্ষণ আছে, এগুলো জায়গায় আসলে আমরা চিন্তা করলে সঠিকভাবে চিন্তা করতে পারবো না। তো আমরা মহাকাশে চলে গেলাম, আমরা অনেকবার মহাকাশে চলে যাব পড়াশোনা আলোচনায়, আসলে আমরা স্পেসে চলে যাব, আবিষ্কার করতে যাবো আর কি। আচ্ছা, মহাকাশে যখন দেখবো আমাদের একটা বস্তু যদি গতিশীল হয়, এখন তারপর ওখানে কেউ যদি বাধা প্রয়োগ না করে, সে যদি 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, 5 মিটার পার সেকেন্ড বেগেই সবসময় চলতে থাকবে, 5 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, যতক্ষণ পর্যন্ত না আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ করতেছি। বা একটা বস্তু যদি স্থির থাকে, 0 মিটার পার সেকেন্ড বেগ থাকে, ওকে আমরা যতক্ষণ পর্যন্ত না বাইরে থেকে খোঁচাখুচি করবো বা ডিস্টার্ব করবো, ততক্ষণ পর্যন্ত ও স্থিরই থাকবে। এই ধরনের প্রসঙ্গ কাঠামো, বা ধরো ওখানে আমরা কোনো একটা ফ্রেম নিলাম, একটা মূলবিন্দু ধরলাম, ওটাকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারবো। কারণ আমরা দেখো নিউটনের ফার্স্ট ল কিন্তু লঙ্ঘিত হয় নাই, কারণ যে বস্তুটা সমবেগে যাচ্ছিল, ধরো একটা ঘর বা একটা স্পেসশিপ সমবেগে যাচ্ছিল, এখন তুমি যদি ওই স্পেসশিপের ভিতরে বসে থাকো, তাহলে নিউটনের সব লয় আসলে খাটবে। ধরো ওই স্পেসশিপের ভিতরে যদি একটা বল রাখো, স্পেসশিপের ভিতরে একটা বল রাখা আছে, ধরো এরকম একটা রিমোট, এখানে কি একটা মাউস আছে। আচ্ছা, স্পেসশিপের ভিতরে একটা মাউস রাখা আছে, তুমি যদি বলো তো ওই স্পেসশিপের ভিতরে থেকে ওই মাউসটাকে বল প্রয়োগ না করো, তাহলে বলটা কি গতিশীল হবে? বা ধরো একটা চলন্ত বাসে যখন তুমি গতিশীল থাকো, চলন্ত বাস যখন সমবেগে চলছে, মোটামুটি অনেক স্মুথলি গ্লাইড করতেছে, বা ট্রেন যখন একদম সমবেগে যাচ্ছে, তখন যদি তুমি একটা গ্লাস বা একটা কাপ, পানির কাপ যদি রাখো, তাহলে কি ওটা ওখান থেকে গতিশীল হয়, নড়াচড়া করে যখন সমবেগে যাচ্ছে? একটু জানো তো। সমবেগে যাওয়া আশা করি তোমরা জানো সবাই, সমবেগ। হ্যাঁ, সবাই বলছে না, গতিশীল হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি ওই ট্রেনের ভিতর বা ওই বাসের ভিতর যদি আমরা একটা প্রসঙ্গ কাঠামো নেই, প্রসঙ্গ কাঠামো নেওয়া মানে কি, কোনো একটা পয়েন্ট আমরা ফিক্সড করে ফেলবো, যে পয়েন্টটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু, ওটা থেকে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এগুলো আঁকাতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে আমরা ওই যে প্রসঙ্গ কাঠামো, যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ দিলাম, তারপর মূল বিন্দু আঁকালাম, এটা হচ্ছে আমাদের জড় প্রসঙ্গ কাঠামো। এখন আরেকটা উদাহরণ দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এখন দেখো, মনে করো তোমার একটা বাস এবার স্থির অবস্থায় আছে, বাসটা স্থির অবস্থায় আছে এবং বাসের তুমি মেঝেতে একটা বল রাখলা, বাসের মেঝেতে একটা বল রাখছো, এবং বাস যখন স্টার্ট হবে যখন আস্তে আস্তে একটু গতিশীল হওয়া শুরু করবে, এখন বলো তো বলটা কি যেখানে স্থির ছিল ওখানেই স্থির থাকবে? একটু জানাও তো। একটা বাস মাত্র গতিশীল যখন হচ্ছে, তখন ওই বাসের মেঝেতে যদি আমি একটা বল রাখি, তখন বলটা কি স্থির থাকবে? হ্যাঁ, বল পিছিয়ে যাবে। হ্যাঁ, বল তাহলে কি হবে, ওখান থেকে সামনে বা পিছিয়ে কিছু একটা হবে। কি হবে ওটা আমরা আপাতত আলোচনা আসতে চাচ্ছি না। তোমার বলটা অবশ্যই গতিশীল হবে, কিন্তু এই বলের উপর কি বলো তো, কেউ বাহ্যিক কোনো বল প্রয়োগ করছে? ওই বলের উপর কি বাহ্যিক কেউ কোনো বল প্রয়োগ করছে? হ্যাঁ, বলটা আসলে পিছিয়ে যাবে, ঠিক আছে, স্থিতি জড়তার কারণে একজন লিখেছো, ঠিক আছে। তাহলে বলো, বলটার উপরে কি কেউ কোনো বাহ্যিক বল প্রয়োগ করেছে? না, কেউ কিন্তু বল প্রয়োগ করে নাই। তাহলে আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ করি নাই বলের উপরে, কিন্তু বলটা গতিশীল হয়েছে।
তাহলে কি মনে হচ্ছে, এটা কি নিউটনের সূত্রকে লঙ্ঘন করতেছে? এরকম একটা বিষয় মনে হচ্ছে না? হ্যাঁ, এই যে যখন এই বাসটা যখন আমাদের স্থির অবস্থা থেকে মাত্র গতিশীল হওয়া শুরু করতেছিল, তখন আসলে বাসের ত্বরণ হচ্ছিল। বাসটা তখন সমবেগে গতিশীল ছিল না, বা বাসটা স্থিরও ছিল না, বাসটা ত্বরণ হচ্ছিল। তখন যদি তুমি বাসের ভিতরে একটা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করো, সেটা হবে আমার অজড় প্রসঙ্গ কাঠামো। কারণ ওই প্রসঙ্গ কাঠামোতে আমাদের পদার্থবিজ্ঞানের যে সাধারণ সূত্রগুলো আছে এগুলো মানতেছে না, যে নিউটনের প্রথম সূত্রটা মানতেছে না, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ আমরা করি নাই, কিন্তু দেখা যাচ্ছে বস্তুটা গতিশীল হচ্ছে। ক্লিয়ার সবাই? আরও বিস্তারিত শিখতে পারবা যখন এই যে মডার্ন ফিজিক্স সেকেন্ড পার্ট পড়বা, বাট আমি যতটুকু তোমাদের বোঝানো যায় চেষ্টা করছি, আশা করি বুঝতে পারার কথা। আচ্ছা, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, এখানে জুমে দেখি, হ্যাঁ সবাই বুঝতে পারছে, ক্লিয়ার? ওকে, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, মাউসটা আমি রেখে দিই। আচ্ছা, তাহলে আমরা প্রসঙ্গ কাঠামো পড়লাম। প্রসঙ্গ কাঠামোতে কি ছিল? আমাদের একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করলাম, জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। আমরা সবার প্রথমে কি লাগবে? একটা প্রসঙ্গ বিন্দু লাগবে এবং আমাদের অক্ষগুলো ডিফাইন করতে হবে। তো সেটা আমরা এখন যত ডাইমেনশনের গতি নিয়ে আমরা কনসার্নড, ততটা আমরা অক্ষ ধরে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে স্থিতি ও গতি, রেস্ট অ্যান্ড মোশন। এখন স্থিতি ও গতি, এটা সম্বন্ধে তোমরা পড়ে এসেছো। আমরা স্থিতি কাকে বলি? সবার প্রথমে আমরা বললাম কি, গতি বর্ণনা করার জন্য আমাদের একটা প্রসঙ্গ কাঠামো দরকার। একটা প্রসঙ্গ কাঠামো দরকার। যখন আমরা দেখব প্রসঙ্গ কাঠামো এবং সময়ের সাপেক্ষে একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, তখন আমরা সেটাকে বলবো স্থিতি, না সরি, তখন আমরা সেটাকে বলবো গতি। আর যখন প্রসঙ্গ কাঠামো এবং সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তখন আমরা সেটাকে বলবো স্থিতি। এখন আরেকটা বিষয়, আমরা যে প্রসঙ্গ কাঠামোটা ধরবো সেটা কি প্রকৃতপক্ষে স্থির আছে? ধরো আমরা পৃথিবীতে একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিলাম, যে পৃথিবী আমাদের সূর্যের চারপাশে সমবেগে গতিশীল, বা নিজ অক্ষের ওপরে একটা সমকোণিক বেগ বা একটা সমকোণিক বেগে গতিশীল। সমকোণিক শব্দটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। হ্যাঁ, ধরো পৃথিবী সূর্যের চারপাশে সমবেগে পরিক্রমণ করতেছে, তাহলে আমরা পৃথিবীতে যদি একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিই, আমরা কি ধরতেছি? আমরা বর্তমানে আমাদের চারপাশে যা দেখি আমরা নিজেরা স্থির আছি। আমরা যদি এভাবে চুপচাপ দাঁড়ায় থাকি, আমি বলবো যে আমি স্থির, আমার চারপাশে সব কিছু স্থির। এখানে একটা আমরা প্রসঙ্গ কাঠামো ধরলাম, এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে গতিশীল, আমি ওকে বলতেছি গতিশীল, যে স্থির তাকে আমি বলতেছি স্থির। কিন্তু আমরা যে প্রসঙ্গ কাঠামো পৃথিবীতে ধরলাম, পৃথিবী কি নিজে স্থিতিশীল? পৃথিবী তো নিজে পরিক্রমণ করতেছে। তাহলে আমাদের আসলে যত রকম আমরা গতি নিয়ে আলোচনা করি, সবগুলো আসলে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কেন? কারণ প্রকৃতপক্ষে এমন কোনো প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব না যেটা একদম পরম স্থিতিতে আছে বা পরম গতিতে আছে। এই টার্মগুলো তোমরা সবাই পরিচিত, যে পরম স্থিতি বা পরম গতি বলতে কিছুই নেই, সব কিছুই হচ্ছে আপেক্ষিক। তো এই জায়গায় এই টপিকে আমি খুব বেশি সময় দিচ্ছি না, এটা তোমরা সবাই পড়ে এসেছো আশা করি। হ্যাঁ, সব কিছুই গতিশীল, যেহেতু সব প্ল্যানেট একটার চারপাশে গতিশীল। আমরা কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, বাট সূর্য নিজেও গতিশীল, সে আরও অনেক কোনো একটা ব্ল্যাক হোল বা কোনো কিছুর চারপাশে হয়তো পরিক্রমণ করতেছে, তাই না? আচ্ছা, এবার আসি দূরত্ব এবং সরণ। খুবই কমন টপিক দূরত্ব, ইংলিশে আমরা বলি ডিস্টেন্স, এবং সরণ ইংলিশে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, দূরত্ব কি? দূরত্ব আমরা বলবো, আচ্ছা তার আগে আমাদের গতির অনেক প্রকারভেদ আছে, গতির প্রকারভেদ অনেকগুলো আছে। আর তোমার 9-10-এ হয়তো বইয়ে অনেক ছিল। এখানে ধরো চলন গতি, তারপর ঘূর্ণন গতি, জটিল গতি, তারপর আরও কি আছে, পর্যাবৃত্ত গতি, তারপর সরল সন্ধিত স্পন্দন গতি। এগুলো তোমরা সবাই পড়ে এসেছো, 9-10-এ ছিল। এবং যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে এই বিষয়গুলো একবার একটু রিভিউ করো, আশা করি এটা সবার ধারণা আছে, তো আমি ওই টপিকে আর যাচ্ছি না। আচ্ছা, দূরত্ব বা সরণ, দূরত্ব ও সরণ, হ্যাঁ, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। দূরত্ব কি? ধরো যে কোনো দিকে আচ্ছা, তোমাদের নোট কিভাবে করতে হবে ওটা আমি বলেছিলাম সম্ভবত, কারণ আমি সব কিছু কিন্তু বোর্ডে লিখবো না, হয়তো আমি যেগুলো মুখে বলবো তার ভিতর যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো তোমরা খাতায় নোট করে ফেলবা, কারণ হয়তো দেখবো অনেক ডেরিভেশন অনেক কিছু আছে, ওগুলো তুমি নোট না করলেও সমস্যা নেই, কারণ ওগুলো বইয়েই আছে। বাট মুখে যেগুলো বলবো, যে কথাগুলো বলবো, যে উদাহরণগুলো দিব, এগুলো তুমি নিজের ভাষায় নোট করবা, নট জাস্ট আমি এখানে বোর্ডে যেগুলো লিখবো সেগুলো তুমি খাতায় খচখচ করে তুলবা, সেটা না। আমি মুখে অনেক উদাহরণ দিব, উদাহরণগুলো তুমি নোট করে ফেলবা, কারণ এই জিনিসগুলোই তোমার চিন্তাশক্তির বিকাশ ঘটাবে, এবং তার সাথে রিলেট করে তুমি যদি আরও নতুন কিছু ভাবতে পারো, এই জিনিসগুলো তুমি নোট করে রাখবা। ওকে, আচ্ছা, যে কোনো দিকে বলি,
যে কোনো দিকে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন। সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে অবস্থানের পরিবর্তন এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি দূরত্ব। এটাকে আমরা বলতেছি দূরত্ব। দূরত্ব। আর যদি নির্দিষ্ট দিকে হয়, যে কোনো দিকে না হয়, তাহলে ওটাকে আমরা বলি সরণ। যে কোনো যেদিকে লিখছি কেন। এখানে আমি ডট ডট দিয়ে দিই। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন, যে নির্দিষ্ট দিকে সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো এটাকে আমরা বলবো সরণ, বা ইংলিশ যদি বলি ডিসপ্লেসমেন্ট। একক পান্তার সমীকরণ এগুলো তোমরা জানো। দূরত্বের একক হচ্ছে মিটার, সরণের এককও মিটার। আর মাত্রা কি হবে বলো? মাত্রা হবে এল বা লেন্থ। আচ্ছা, এখন তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমরা একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট। এই পয়েন্টের ভিতরে আমরা অনেকভাবে যেতে পারি। কিভাবে যেতে পারি? এভাবে যেতে পারি, এইভাবে যেতে পারি, একদম সোজাও যেতে পারি, বা আরও ঘুরেও যেতে পারি, বা এভাবেও যেতে পারি। যদি একদম স্ট্রেট লাইন দিয়ে যুক্ত করে দিই, তাহলে আমরা যখন হলুদ পাতগুলো দিয়ে যাত্রা করছিলাম, কিভাবে এদিকে যাচ্ছি, আলটিমেটলি আমরা গন্তব্যে পৌঁছালাম। এই পয়েন্টগুলোতে গন্তব্যে পৌঁছালাম। তাহলে আমরা বলো তো কোন কেসে আমরা বেশি দূরত্ব অতিক্রম করছি? এ, বি, সি। এখন দূরত্ব মাপতে কি করব? ধরো আমরা একটা সুতা নিলাম, একটা সুতা নিয়ে আমরা যে পাথ বরাবর গেছি, সুতা দিয়ে এই পুরোটা সুতাটা এরকম বাঁকা হিসেবে থাকবে, তারপর এখানে যাত্রা শুরু করছো, একটা সুতা যে রাস্তা বরাবর তুমি হেঁটে গেছো, সে রাস্তা বরাবর তুমি সুতাটা নিয়ে গেলা, তাহলে সুতার লেন্থ কত? এই পুরো লেন্থটাই হবে। তারপরে তুমি সুতাটাকে এরকম লম্বা করলা, এরকম লম্বা করে তারপর একটা স্কেল নিলা, মিটার স্কেল নিয়ে মাপলা যে আমি কত মিটার দূরত্ব অতিক্রম করছি। একইভাবে এই যে বি পাথ যেটা আছে, এদিকেও তুমি একটা সুতা নিয়ে যাবা, সুতাটা যে এরকম বাঁকা পথে যাবা, এরকম বাঁকাভাবেই রাখতে হবে, সুতা টেনে সোজা করা যাবে না। তারপর সুতাটা তুমি গন্তব্যে পৌঁছে যাওয়ার পর সুতাটা নিলা, এভাবে লম্বা করে দেখলা যে আমি কত মিটার, স্কেল দিয়ে বা কোনো কিছু দিয়ে ধরো মেপে ফেললাম যে কত মিটার দূরত্ব আমি গেলাম। সি পথে এরকম আমরা মাপতে পারি। কিন্তু এই যে আমরা কমলা কালারের যে ইয়েটা আছে, যে লাইনটা আছে, এটা কি আমাদের এ থেকে, এটা অন্য কিছু নাম দিই, এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। এটা কি আমাদের পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট পর্যন্ত একদম সোজা পথে যদি যাত্রা করতাম, তাহলে আমাদের যতটুকু দ্রুত অতিক্রম করতে হতো সেটার একটা পরিমাপ। সেটাই হচ্ছে আমাদের সরণ। সেটাই হচ্ছে আমার সরণ। আচ্ছা, সরণ না লিখে মরণ লিখতে নিছিলাম। সেটাই হচ্ছে সরণ। তাহলে আমরা যদি এ পথে যাই আর বি পথে যাই, তাহলে বলো তো কোন পথে সরণ বেশি হবে? এ পথে সরণ বেশি নাকি বি পথে সরণ বেশি? আচ্ছা, জটিল গতি ছিল না 9 10-এ। আচ্ছা, জটিল গতি ছিল না, তাহলে জটিল গতি হচ্ছে, আমি একটু বলি তাহলে। জটিল গতি হচ্ছে একই সাথে তোমার মানে ঘূর্ণন গতিও আছে এবং একই সাথে চলন গতিও আছে। তোমরা একটা উদাহরণ বলো তো, এরকম গতি কি হতে পারে যে একই সাথে ঘোরে প্লাস তোমার সামনে বা পিছনে অগ্রসর হয় বা ডানে বামে অগ্রসর হয়, এমন গতি একটা উদাহরণ বলো তো। হ্যাঁ, এই যে চাকার কথা বলছো, গাড়ির চাকা। হ্যাঁ, গাড়ির চাকা নিজে ঘুরছে প্লাস সামনের দিকে যাচ্ছে। বা আরও একটা উদাহরণ হতে পারে যে লাটিম। তোমরা লাটিম খেলো না? লাটিম যখন, হ্যাঁ, এই যে একজন সম্ভবত লিখছো লাটিম। হ্যাঁ, লাটিম কি যখন এইভাবে তুমি ছুঁড়ে মারো, যখন লাটিমটা ছুঁড়ে মারো তখন কি হয়, যে মেঝেতে যে জায়গায় পড়ে সেখানে ঘুরতে থাকে প্লাস আশেপাশেও তোমার চলাচল করে, এরকম একটা বিষয়। আচ্ছা বলো, এ পথে এবং বি পথে কোন পথে সরণ বেশি হবে বলো তো? যে কোশ্চেনটা আমরা ছিলাম সেটার অ্যান্সার দাও।
দুই পথেই সেম হবে কেন? এ পথে তো অনেক কষ্ট করে অনেক দূর হাঁটছে তো। হ্যাঁ, দুই পথে আসলে আমরা যখন সরণ বলবো, আমরা সরণ আসলে আমাদের কিসের উপর নির্ভরশীল না, সরণ আমাদের যাত্রা পথের উপর নির্ভরশীল না, আমরা কোন পথে যাচ্ছি সেটার উপর নির্ভরশীল না। সরণ হচ্ছে আমাদের জাস্ট দুইটা পয়েন্টের ভিতরে সরাসরি যে দূরত্বটা সেটাই, এটা আমাদের পথের উপর নির্ভরশীল হবে না। আমাদের এ পথ বা বি পথ, সি পথ, বা এটা আমি যদি আরেকটা নাম দিই, এটা যদি ডি পথ বলি, সরাসরি দূরত্বটা, সব পথে আমাদের সরণ আসলে একই ছিল। কিন্তু আমরা যদি দূরত্ব বলি, এ পথে যে দূরত্ব, বি পথে যে দূরত্ব, সি পথে যে দূরত্ব, এগুলো আলাদা হবে। তাহলে আমরা এটা বলতে পারি সরণ যেহেতু দুইটা পয়েন্টের ভিতরে একদম মিনিমাম, তাহলে আমরা বলতে পারি যে মিনিমাম ডিস্টেন্সটাই সরণ। এটা একটা আমরা বলতে পারি যে সরণ হচ্ছে দুইটা পয়েন্টের ভিতরে যে মিনিমাম দূরত্ব, এটাই হচ্ছে সরণ, সর্বনিম্ন। ওকে, আচ্ছা আমরা পরের টপিকে যাই তাহলে। এরপর আছে দ্রুতি বা স্পিড। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কেউ একজন কিছু লিখেছো? আদিবিন্দু আর শেষ বিন্দুর সরলরৈখিক দূরত্ব। হ্যাঁ, ঠিক বলেছো, আদিবিন্দু এবং শেষ বিন্দু মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব আছে ওটাকে আমরা বলি সরণ। হ্যাঁ, আচ্ছা দূরত্ব বা না সরি, এবার দেখা যাচ্ছে দ্রুতি বা স্পিড। দ্রুতি বা স্পিড, এখন আমরা দ্রুতি বা স্পিড পড়ার আগে আমি তোমার 9 10-এর দ্রুতি কি পড়ছিলাম, যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে আমরা বলি দ্রুতি বা স্পিড। সবাই এটা পড়ে এসেছো। এখন আমরা এই দ্রুতিকে একটু দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে গড় দ্রুতি আর একটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। দেখি আমরা এই দুইটা টার্ম কি মিন করে। একটা হচ্ছে গড় দ্রুতি, আচ্ছা নিউ পেজ এভাবে নিলে লিখতে সুবিধা হয়। গড় দ্রুতি, গড় দ্রুতি বা ইংলিশে যদি বলি অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড। আরেকটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি বা ইংলিশে যদি বলি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্ট বানানটা যে কি ভুলে গেলাম নাকি, একটু দেখো তো তোমরা ঠিক আছে নাকি, একটু চেক করে নিই। এখানে আছে কোথাও? হ্যাঁ, কি আছে মনে হয় একটা ইনস্ট্যান্টেনি। হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এখন দেখো তোমাদের মনে পড়ে কিনা, আমি যখন তোমাদের ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ক্লাসটা যখন নিয়েছিলাম, ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ক্লাসটা যখন আমরা নিয়েছিলাম, সেখানে আমরা আসলে কিন্তু এই দুটা বিষয় আলোচনা অলরেডি করে ফেলছি, যে গড় দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতি এই দুটা জিনিস কি। ওই যে বলছিলাম না, যখন আমরা মনে করো এই যে একটা গ্রাফ এঁকেছিলাম এরকম, যে আমরা প্রতি সেকেন্ডে 2 মিটার করে দূরত্ব অতিক্রম করতেছিলাম, তারপর পয়েন্টগুলোকে এরকম বসাইছিলাম গ্রাফে, পয়েন্টগুলো বসায় কেমন একটা সরলরেখা পাইছিলাম, তাই না? তারপর আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আমরা এখান থেকে আমাদের নানা বাড়ি যাবো, তাহলে আমরা যদি বাইক নিয়ে যাই তাহলে রাস্তাঘাটে হয়তো কুকুর আমাদের ডিস্টার্ব করতে পারে বা পুলিশ ডিস্টার্ব করতে পারে বা রাস্তা ভাঙা থাকতে পারে, আমরা এক এক সময় এক এক বেগে যাচ্ছি। তাহলে আমরা গড় দ্রুতি কাকে বলবো? গড় দ্রুতি যাকে আমরা বলবো, এটা হচ্ছে স্রেফ আমাদের এন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট এই দুইটার মধ্যবর্তী একটা ক্যারেক্টারিস্টিক্স। কেমন? ধরো আমরা এখান থেকে যাত্রা শুরু করলাম, এখান থেকে যাত্রা শুরু করলাম, তোর এখানে 0 মিটার ছিল এবং এখানে যখন পৌঁছলাম এটা হলো 50 মিটার। আচ্ছা, এখানে হয়তো আমি সরলরেখা আঁকাইছি, সরলরেখাকে জাস্ট একটা পরিমাপ বোঝালাম, কিন্তু যাত্রাপথে কিন্তু আসলে আমরা সোজা পথে গেছি এরকম কোনো কথা না, যে রাস্তাটা যে এরকম আমাদের সোজা ছিল, রাস্তাটা এখান থেকে এরকম সোজা একটা রাস্তা ছিল, এরকম না। রাস্তা এরকম হতে পারে, এখান থেকে এরকম রাস্তা, এদিকে রাস্তা, এরকম বাঁকা রাস্তা, এবং এই বাঁকা রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। মানে সোজা কথা, আমি এই সুতাটা, যে সুতার কথা বললাম একটু আগে, ওই সুতাটা এখানে লম্বা করে দিছি, সুতাটা লম্বা করে 50 মিটার লেন্থের একটা সুতা পাইছি আমার নানির বাড়ি পৌঁছানোর পরে। হ্যাঁ, ধরে নিলাম 50 মিটার, এবং আমাদের সময় লাগলো কতটুকু? সময় লাগলো, ধরো আমাদের সময় লাগছে কত দিব, ধরো 20 সেকেন্ড সময় লাগছে। 20 সেকেন্ড সময় লাগছে, এটা কি মোট সময়? এটা হচ্ছে আমাদের মোট সময়, এটা হচ্ছে আমাদের মোট সময়, এবং এই 50 মিটার এটা হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখন আমি যদি মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দেই, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আসলে আমাদের গড় দ্রুতি। এখন যাত্রার পথে আমরা আসলে বিভিন্ন বেগে গেছি, কিন্তু এই গড় দ্রুতি হচ্ছে এমন একটা জিনিস যে আমরা
এই পুরো যাত্রাপথে যদি ওই একই দ্রুতিতে চলাচল করতাম, সোজা কথা একই দ্রুতিতে বজায় রেখে যদি আমি নানাবাড়ি যেতাম, তাহলে আমাদের কতটুকু সময় লাগতো? এই যে মোট সময় যে 20 সেকেন্ড, এটাই। এটা যদি বের করি, আগে অনুপাতটা বের করে নিই, 50 মিটার ডিভাইডেড বাই 20 সেকেন্ড, কত আসবে আসলে? এটা আসবে 2.5 মিটার পার সেকেন্ড। 2.5 মিটার পার সেকেন্ড। এই 2.5 মিটার পার সেকেন্ড বেগে যদি আমি সবসময় সমবেগটা বজায় রেখে 20 সেকেন্ড চলাচল করতাম, তাহলে আমি নানাবাড়ি আসলে পৌঁছে যেতাম। কিন্তু আসলে আমরা যাত্রাপথে যে সবসময় 2.5 মিটার পার সেকেন্ড বেগ ছিল এমন কোনো কথা নেই। আমরা আসলে হয়তো বেশি বেগেও চলতে পারি, 5 মিটার পার সেকেন্ড বেগেও চলতে পারি, বা এর চেয়ে কম বেগেও চলতে পারি, ধরো 2 মিটার পার সেকেন্ড বা 0.5 মিটার পার সেকেন্ড, এরকম বেগেও চলতে পারি। বাট এটা হচ্ছে আমাদের একটা গড় হিসাব, যে আমরা গড় কত বেগে চললে আমরা সেই 20 সেকেন্ডে ধরো তোমার নানি বাড়িতে পৌঁছে যেতে পারতাম। তাহলে আমরা গড় দ্রুতি যদি ফর্মুলাটা লিখি, তাহলে কি আসবে? লিখে ফেলি, গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড। এবার তোমাদের যে মোটর সাইকেল বা গাড়িতে ওখানে কি স্পিডোমিটার নামে একটা কথা তোমরা শুনে থাকছো, কি মেজার করে? ওটা দ্রুতি মেজার করে যে কোনো মুহূর্তে, ওটা বা ইনস্ট্যান্টেনিয়াস, ওটা আসতেছি একটু পরে। অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড কি লিখবো আমরা? মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আচ্ছা, তোমাদের আরেকটা নোটেশন শিখাইছিলাম না? ধরো যখন এখানে t=4 সেকেন্ড, তখন তুমি যাত্রা শুরু করলা। যখন তোমার ঘড়িতে মনে করো 4 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে, তখন তুমি যাত্রা শুরু করে ফেলছো, এটা t1 বলি, t1। তখন আমি যাত্রা শুরু করে ফেলছি, এবং তাহলে বলো তো, যদি আমাদের যাত্রাপথে 20 সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা যখন পৌঁছাবো তখন আমাদের সময় কত দেখাবে, কত সেকেন্ড দেখাবে একটু জানাও তো? আচ্ছা, জুমটা হচ্ছে পেইড থাকার কথা, কিন্তু সামহাউ ইয়া হয়ে আছে। অফ করে দে এটা, মানে এই ওকে করে দে। 2 মিনিট পর জুম শেষ হয়ে যাবে, তাই ওদেরকে আবার সেম ভাবে জয়েন করতে বলতে হবে, যারা জুমে আছে ওরা। নেক্সট দিন ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, নেক্সট। আচ্ছা, আমাদের জুমে একটু হয়তো সমস্যা করবে, তোমাদের হয়তো আর 2-3 মিনিট পর জুম থেকে বের করে দিতে পারে, লাইসেন্স হয়তো এক্সপায়ার হয়ে গেছে। তোমরা একটু সেমভাবে একইভাবে জয়েন করে ফেলো যারা জুমে জয়েন করছো। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা বোঝো নাই। আচ্ছা, প্রশ্নটা আমি কী করছিলাম সেটা তো ভুলে গেলাম। ও আচ্ছা, হ্যাঁ, আমি বললাম যখন t=4 সেকেন্ড, ধরো এরকম হতে পারে না, ধরো যখন তোমার ঘড়িতে 12:10 বাজে, তখন তুমি যাত্রা শুরু করছো, তোমার নানি বাড়িতে পৌঁছাতে সময় লাগে 20 মিনিট। তাহলে তুমি নানি বাড়িতে পৌঁছাবা কখন? নিশ্চয়ই 12:30 সময়। তাহলে তুমি যখন যাত্রা শুরু করছো, তখন তোমার সময় অতিবাহিত ছিল হচ্ছে 4 সেকেন্ড, তোমার ঘড়িতে দেখাচ্ছে 4 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছিল। তখন তুমি বাইক স্টার্ট দিলা। তাহলে তুমি যখন পৌঁছে যাবা, এখানে আমাদের পৌঁছাতে সময় লাগছে কতটুকু? 20 সেকেন্ড সময় লাগছে। যখন পৌঁছে যাবা তখন t2 কত হবে বলো তো? হ্যাঁ, খুবই সিম্পল, 24 সেকেন্ড, কারণ আমাদের যাত্রাপথে কত সময় লাগছে? 20 সেকেন্ড সময় লাগছে, 24 সেকেন্ড। তাহলে এখানে আমাদের যে সময় অতিবাহিত হয়েছে ওটা আমরা কীভাবে বের করব? t2 - t1। t2 - t1 এটাকে আমরা কীভাবে লিখছিলাম মনে পড়ে? এটাকে আমরা এই যে ডেল্টা টি বলছিলাম না, ডেল্টা দিয়ে আমরা পরিবর্তন বোঝাই। একইভাবে ধরো যখন আদি সরণ ধরো 0 মিটার না হয়ে অন্য কিছু যদি থাকতো, আচ্ছা মনে করো 0 মিটারই আছে, সমস্যা নেই। 0 মিটারকে আমরা বললাম s1, আর এটাকে বললাম s2। অন্য কিছু থাকতে পারে, ওটা আমরা পরে আলোচনা করবো, অসুবিধা নেই। তাহলে এখানে আমাদের সরণ কতটুকু হয়েছে? সরি, এই সরণ শব্দটা আমরা এখন আপাতত না আসি, আমরা দ্রুতি নিয়ে পড়ছি। তো এখানে দূরত্ব কতটুকু হয়েছে অতিক্রান্ত? s2 - s1 ডিভাইডেড বাই ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা s। আচ্ছা, s দিয়ে আমরা আপাতত দূরত্ব সরণ দুইটাই প্রকাশ করতে পারি। ডিস্টেন্সকে সাধারণত তোমার d দিয়ে প্রকাশ করে, বাট s দিয়ে প্রকাশ করলে অসুবিধা হওয়ার কথা না, সমস্যা নেই। যখন আমরা মুখে বলতেছি দূরত্ব, তাহলে অসুবিধা নেই। দূরত্ব, সেটা কথা, দূরত্ব কি? অবস্থানের পরিবর্তন না? একটু আগে আমরা যখন ডেফিনেশন দিলাম, দূরত্ব হচ্ছে যে কোনো দিকে অবস্থানের পরিবর্তন। তাহলে আদি অবস্থান যদি s1 হয় এবং শেষ অবস্থান যদি s2 হয়, তাহলে আমাদের দূরত্বের পরিবর্তনকে আমরা কীভাবে লিখতে পারবো? ডেল্টা s দিয়ে লিখতে পারবো। তাহলে
এখানে আমাদের গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এটাকে আমরা কীভাবে লিখতে পারবো? নোটেশন দিয়ে মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা লিখবো ডেল্টা এস, মোট সময়কে আমরা লিখবো ডেল্টা টি। ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করেছে, ভাইয়া যদি দুটো বস্তুর ত্বরণ সমান হয় কিন্তু বেগ ভিন্ন হয় তাহলে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর একটা আপেক্ষিক বেগ থাকবে। হ্যাঁ ঠিক আছে, আপেক্ষিক বেগ এবং সেটা সমবেগ হবে, কিন্তু আপেক্ষিক ত্বরণ থাকবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাই এখানে প্রথম বস্তুটি ত্বরণ থাকা সত্ত্বেও এটি জড় প্রসঙ্গ কাঠামো হবে না? না, ত্বরণ থাকা যদি কোনো একটা বস্তু, মনে কর বস্তু বা যে কোনো কিছু ত্বরণে গতিশীল হয় তখনই সেটা অজড় প্রসঙ্গ কাঠামোর ভিতরে পড়বে, তখন এটা জড় প্রসঙ্গ কাঠামো হবে না। আচ্ছা হ্যাঁ, জুম তোমরা ঠিক করা হবে নেক্সট ক্লাসের ভিতরে। আজকে তোমরা একটু হয়তো ইনকনভিনিয়েন্সের জন্য সরি, তোমরা আবার যারা জুমে ছিল জুমে জয়েন করে ফেলো। আচ্ছা, এটা বুঝতে পারছো এই যে গড় দ্রুতি ইকুয়ালস টু ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি কীভাবে আসলো? মানে এটা হচ্ছে কি আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব বা অবস্থানের পরিবর্তন এবং মোট সময়, যেটা হচ্ছে আমাদের যে আগে কতটুকু সময় ছিল ইনিশিয়ালি এবং ফাইনালি যতটুকু সময়, এই দুটার মধ্যবর্তী ব্যবধান ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে গড় দ্রুতি বললে মোট অতিক্রান্ত সময়, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, এই জিনিসটাই মাথায় রাখবা। এটা দিয়ে আমাদের গড় দ্রুতি সম্পর্কিত যত প্রবলেম আছে সব করে ফেলতে পারবো আমরা। আচ্ছা, এবার আসি যে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি কী জিনিস? আচ্ছা, তাৎক্ষণিক দ্রুতি দেখো, আমাদের যে প্রবলেমটা করছিলাম যে আমাদের কী করছিলাম যেন, একটা বাচ্চা হয়েছে চৌবাচ্চায় পানি ফেলছিল এবং আমরা যে কোনো একটা মুহূর্তে পানি পড়ার হার বের করতে চাচ্ছিলাম। সেটা কীভাবে বের করছিলাম? সেটা হচ্ছে যে মুহূর্তে আমরা পানি পড়ার হার বের করতে চাই ওই মুহূর্ত এবং তার থেকে সামান্য, ধরো 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 0.01 সেকেন্ড পরবর্তী সময়ে তোমার পানি পড়ার হার যতটুকু পড়ছিল এই দুটোর ভিতরে একটা গড় মান বের করছিলাম এবং খুবই ক্ষুদ্র সময় ব্যবধানে গড় দ্রুতি যত হবে বা গড় পানি পড়ার হার ওখানে যত ছিল সেটাই হচ্ছে কি ওই মুহূর্তের তাৎক্ষণিক দ্রুতি, বা ওই যে যদি পানি পড়ার উদাহরণে চলে যাও তাহলে ওই মুহূর্তের পানি পড়ার হার একদম তাৎক্ষণিক, মানে ওই মুহূর্তে। তাহলে একটু আমরা দেখি, ধরো আচ্ছা বেগে চলে আসলাম কেন, এখানে একটা আলাদা স্লাইড নেই। আচ্ছা এইভাবে না দেখি, আচ্ছা ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি, এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বললাম গড় দ্রুতি। এখন এই ডেল্টা টিটা আমাদের আগের প্রবলেমে কত ছিল? আগের প্রবলেমে ছিল বা আগে যখন আমরা ব্যাখ্যা করলাম ওখানে ছিল প্রায় 20 সেকেন্ডের মতো, যেটা কি অনেক বড় একটা সময়। কিন্তু আমরা যদি তাৎক্ষণিক বা কোনো একটা মুহূর্তে যদি বের করতে চাই, আমরা ডিফারেন্সিয়েশনের ক্লাসে দেখেছিলাম আমাদের এই ডেল্টা টি ব্যবধানটা কি জিরোর কাছাকাছি নিতে হচ্ছিল না, শূন্যের কাছাকাছি নিতে হচ্ছিল না? হ্যাঁ, শূন্যের কাছাকাছি যদি নিতে হয় তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতাম? যে লিমিট ডেল্টা টি অ্যাপ্রোচেস জিরো, এটাই হচ্ছে আমাদের স্পিডকে কি বলবো আমরা? ভি বলি, ভেক্টর চিহ্ন তো যেহেতু দেয় নাই তাহলে স্পিড বা দ্রুতি, হ্যাঁ নির্দিষ্ট মুহূর্তের দ্রুতি। আচ্ছা 0 সেকেন্ডের কাছাকাছি ডিফারেন্স বের করব। আচ্ছা দেখো, এখন একটা জিনিস আমরা দেখি, এই জিনিসটা কিন্তু এই জিনিসটার সাথে তোমরা পরিচিত এবং আমি একটু লিঙ্কেজ করাই দিই তাহলে আরও সুবিধা হবে। আচ্ছা মনে করো আমি ডেল্টা এসকে ডেল্টা ওয়াই দিয়ে প্রকাশ করলাম যেহেতু আমাদের ওয়াই অক্ষ, আর ডেল্টা টিকে এক্স অক্ষ দিয়ে প্রকাশ করলাম সময়টাকে। ধরো এরকম আর কি সোজা কথা, আমরা এই যে এদিকে এক্স অক্ষ দিই না, এদিকে আমরা এক্স অক্ষ দিই, এদিকে ওয়াই অক্ষ দিই। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর কি দিচ্ছি? এক্স অক্ষ বরাবর দিচ্ছি সময় এবং ওয়াই অক্ষ বরাবর দিচ্ছি আমরা হচ্ছে অবস্থান বা দূরত্ব বা সরণ যাই বলি। যেহেতু আমরা দ্রুতি নিয়ে আলোচনা করছি তাহলে আমরা এখানে দূরত্ব বলবো, ওয়াই না তো ওখানে এস দিই, হ্যাঁ এস। তাহলে দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এভাবে না? এখান থেকে আমরা এই জিনিসটা দেখছিলাম না, মনে পড়ে? দেখো তো এই যে এফ অফ এক্স প্লাস, যেহেতু ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স একটা ফাংশন থাকবে এখানে একটা অবশ্যই গ্রাফ থাকবে। ধরো এরকম একটা গ্রাফ যদি থাকে আমাদের, যে কোনো শেপের হতে পারে, এখন কেমন শেপ হবে সেটা আমরা জানি না, এমনি একটা র্যান্ডম শেপ দিয়ে দিলাম, অসুবিধা নেই। এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স।
দেখো তো এই নোটেশনটা তোমার মনে পড়ে তোমাদের এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এই জিনিসটা মনে পড়তেছে কিনা একটু বলো। আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু ব্রেক নিই। আচ্ছা আমরা এই জিনিসটা দেখি, এই যে লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এটাকে আমরা কীভাবে লিখতাম? এটা হচ্ছে এফ অফ এক্স ফাংশনটার ডিফারেন্সিয়েট করলে বা ডেরিভেটিভ যেটা পাইতাম সেটা আসে না রেজাল্ট, এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন ক্লাসে দেখছিলাম। তারপরে যে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আসলে y2, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে y1, তাহলে এই দুটো ডিফারেন্স y2 মাইনাস y1 এটা কী হবে ইকুয়ালস টু ডেল্টা ওয়াই। এই যে এই ডেল্টা ওয়াইটা এই যে এখানে লিখছি আমি, লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু আমরা কী লিখবো ডিডি এক্স অফ ওয়াই, তাই না? ডিডি এক্স অফ নট, তোমরা আমার জন্য এটা বলো না ডিওয়াই বাই ডিএক্স, এভাবে বলবো না, এটা হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, তাই বলবো এভাবে। আচ্ছা তাহলে এখানে ভি ইকুয়ালস টু আমরা কি পাইলাম, লিমিট ডেল্টা টি অ্যাপ্রোচেস 0, এটা কি, এটা হচ্ছে আমাদের গড় বেগের, গড় বেগ বা সরি গড় দ্রুতির যে সীমান্তিক মানটা, গড় দ্রুতির সীমান্তিক মান মানে যখন আমরা সময় ব্যবধান খুবই ছোট করে ফেলবো তখন গড় দ্রুতির যে সীমান্তিক মান সেটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি। তাহলে এখান থেকে কি আসবে ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি, এটাকে আমরা কীভাবে লিখতে পারবো বলো তো সংক্ষেপে নোটেশন দিয়ে যদি লিখি কীভাবে লিখতে পারবো? এটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারবো? হ্যাঁ ডি ডিটি অফ এস, ডি ডিটি অফ এস
বাই হবে আর কি। তাহলে আমাদের মনে করো কোনোভাবে যদি আমরা দূরত্বকে যদি সময়ের একটা ফাংশন, সোজা কথা এস ইজ ইকুয়ালস টু এফ অফ টি, এরকম যদি কোনো একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে আমরা সরাসরি ওর দ্রুতির ফাংশন পেয়ে যাব না? তাহলে কিন্তু আমরা সরাসরি ওর দ্রুতির ফাংশনটাও পেয়ে যাব। তাহলে আমরা দেখলাম এখানে গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড, এটা কি মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আর তাৎক্ষণিক দ্রুতি কখন হবে? যখন আমাদের এই যে মোট সময় ডেল্টাটি, এই ডেল্টাটি যখন শূন্যের কাছাকাছি চলে যাবে, মানে সময়ের ব্যবধানটা যখন অনেক ছোট হয়ে যাবে, তখন আমাদের গড় দ্রুতিটাই হয়ে যাবে তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এখন আমরা দ্রুতি থেকে বেগের ধারণায় শিফট করব কিভাবে? দ্রুতি থেকে আমরা বেগের ধারণায় শিফট করব জাস্ট আমরা যেখানে দূরত্ব শব্দটা ব্যবহার করছিলাম সেই জায়গাগুলোতে এখন শুধু সরণ শব্দটা ব্যবহার করব। তাহলে আমাদের দ্রুতি ছিল সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হার, অবস্থানের পরিবর্তনের হার যে কোনো দিকে। আর বেগ আমরা কি বলবো? নির্দিষ্ট দিকে সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হার, বা সোজা কথায় সরণের পরিবর্তনের হার। সরণের পরিবর্তনের হার। তাহলে এখন আমরা একে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, আরেকটা হচ্ছে তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আর গড় বেগ কাকে বলবো আমরা দেখি? গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এই যে বেগ বা সরণ এই আলোচনাগুলোতে যখন আমরা ছিলাম, সবসময় কিন্তু আমরা নির্দিষ্ট দিকে এই শব্দটা উচ্চারণ করছি। নির্দিষ্ট দিকে যখনই বলা থাকবে তখন ওটা বুঝে নিবা ওটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তোমাদের সদিক রাশি, তারপর অদিক রাশি, এই বিষয়গুলো নিয়ে 9-10 একটু সম্ভবত আলোচনা ছিল, বা 9-10 সবাই ভেক্টরও পড়ে এসেছো। ভেক্টরকে কীভাবে লেখে, সাইন কীভাবে দেয়, ভেক্টর কোয়ান্টিটি, চলো ভি একটা যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? নোটেশন দিয়ে উপরে একটা তীর চিহ্ন দিতে পারি, অথবা নিচে একটা বার দিতে পারি, বা উপরে একটা বার দিতে পারি, অথবা বইয়ে দেখবা, বইয়ে যখন টাইপ করা হয় একটু বোল্ড হরফে লেখা হয়, এরকম বোল্ড হরফে লেখা হয়। এই 4টা ভাবে আমরা ভেক্টরকে খাতায় প্রকাশ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, এই জন্য স্লাইড বিরক্ত লাগে, মেশানো যায় না ঠিক মতো। কি হলো? আচ্ছা, নাও এখানেই বুঝে। অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি কি? অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে মোট অতিক্রান্ত সরণ। এবার আমাদের নির্দিষ্ট দিকে দূরত্ব কতটুকু অতিক্রম করছি সেটা নিতে হবে, যে কোনো দিকে হবে না। মোট অতিক্রান্ত সরণ, বা মোট সরণ বললে হয়তো মোট অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই মোট সময়। তাহলে আমরা কিভাবে লিখবো এটা? সিম্বলিক্যালি সরণকে আমরা এস ভেক্টর দিতে পারি, এই যে এস দিয়ে এসের উপরে একটা ভেক্টর সাইন দিতে পারি, এরকম এস ভেক্টর। কীভাবে? ডেল্টা এস, এরকম একটা উপরে তীর চিহ্ন, ডিভাইডেড বাই ডেল্টা টি। সময় যেহেতু আমাদের স্কেলার রাশি, তো এটার উপরে ভেক্টর সাইন দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি। একইভাবে তাহলে আমরা যদি আমরা তাৎক্ষণিক বেগ বের করতে চাই, তাহলে কি করব? এই যে সময় ব্যবধান যেটা আছে, সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি নিয়ে আসবো। শূন্যের কাছাকাছি যদি নিয়ে আসি, তাহলে আমাদের যেটা গড় বেগ হইতো ওইটাই হবে আমাদের ওই মুহূর্তে তাৎক্ষণিক বেগ। সেটাকে আমরা কিভাবে লিখবো? তাৎক্ষণিক বেগ একটু যদি লিখে ফেলি, তাৎক্ষণিক বেগ কি হবে? তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এটা কি হবে? এটাকে আমরা লিখব ভি দিয়ে লিখি, ভি ভেক্টর দিয়ে উপরে একটা ভেক্টর সাইন দিয়ে, যেহেতু আমাদের বেগ একটা ভেক্টর রাশি। লিমিট ডেল্টা টি অ্যাপ্রোচেস 0, ডেল্টা এস ভেক্টর ডিভাইডেড বাই ডেল্টা টি। এটাকে আমরা কিভাবে লিখব? ডি ডিটি অফ এস ভেক্টর।
এখন ধরো আমাদের কোনো একটা ভেক্টর ফাংশন যদি থাকে, ভেক্টর ফাংশন এগুলো তোমরা পড়বে, সমস্যা নেই। এস অফ টি এরকম যদি একটা ফাংশন থাকে, সরি, এস ভেক্টর ইকুয়ালস টু এফ অফ টি এরকম একটা যদি ফাংশন থাকে, সেই ফাংশনটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে বের করতে পারবো। ধরো আগের প্রবলেম আমরা যখন দেখলাম, আগের প্রবলেমটাকে দেখি, একটু দেখে আসি যে এখানে গড় দ্রুতি যে ইয়েটা ছিল, ধরো এস ইকুয়ালস টু এফ অফ টি, ধরো এস একটা ফাংশন এরকম দেওয়া আছে আমাদের অতিক্রান্ত দূরত্বের ফাংশন এক্স ইকুয়ালস টু 1/3 টি কিউব প্লাস কী দেওয়া যায়, ধরো টি স্কোয়ার এরকম যদি দেওয়া থাকে, তাহলে বলো তো আমরা ভি এর ফাংশন বের করতে পারবো না, বেগের ফাংশন কীভাবে বের করবো? ভি ইকুয়ালস টু ডিডিটি অফ এস। বলো তো রেজাল্ট কত আসবে? তোমাদেরকে এগুলো ক্যালকুলেশন দেখিয়েছিলাম যখন ডিফারেন্সিয়েশন পড়াই, একটু জানো তো কত আসবে? আচ্ছা, একজন লিখছো ডিডিটি অফ এক্স আসলো কিভাবে? আমি কি ভুল করে ওখানে এক্স লিখছিলাম? একটু দেখে আসি। আচ্ছা, ডিডিটি অফ এক্স না, এখানে তো ডিডিটি অফ টি লিখছি। আর ডিডিটি অফ এক্স কীভাবে আসলো, এটা ডিফারেন্সিয়েশন ক্লাসে তো আমি বিস্তারিত আলোচনা করেছিলাম এই জিনিসটা। আচ্ছা, কে যেন কোয়েশ্চেন করেছো? আচ্ছা, খাদিজাতুল কুবরা। আচ্ছা, খাদিজাতুল কুবরা কোন অংশ একটু বলো না? আর ততক্ষণে তোমরা যে অ্যান্সারটা চাচ্ছি আমি এটা লিখে ফেলো। ডিডিএক্স আসলো কিভাবে, এটা যদি এই জায়গাটা বলো, এটা ডিফারেন্সিয়েশন ক্লাসে আমি ডিটেলস আলোচনা করেছি। তুমি যদি ক্লাসটা দেখে থাকো তাহলে অবশ্যই এটা উত্তর করার কথা, পারার কথা অবশ্যই। আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলছিলাম যে আমার ক্লাস কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড থাকবে। আমি ক্লাসের মাঝখানে আগের ক্লাসগুলোর রেফারেন্স দিব। তো তুমি যদি আগের ক্লাস মিস দাও তাহলে কিন্তু ঠিকমতো বুঝতে পারবা না, দেখতে হবে। এখনকার স্লাইডে এখানে কি কোথাও ভুল লিখছি আমি? এই যে অংশটা যেটা আমি মার্ক করছি, এই অংশ, যে অংশটা মার্ক করা আছে ওই অংশটা। আচ্ছা, কোয়েশ্চেনটা আবার প্লিজ। আচ্ছা, আমি বললাম ধরো আমাদের দূরত্বের একটা ফাংশন দেওয়া আছে, এই যে এখানে বললাম না এস ইকুয়ালস টু এফ অফ টি, এস ইকুয়ালস টু এফ অফ টি দূরত্বের একটা যদি ফাংশন দেওয়া থাকে, তাহলে যদি আমি এর যে কোনো মুহূর্তে বেগের একটা ফাংশন বের করতে চাই, যে কোনো মুহূর্তে বেগ যদি পেতে চাই, তাহলে আমরা একটা ফাংশন বের করতে পারি না? যেমন আমরা ওই যে কোনো মুহূর্তে পানি পড়ার হারের ফাংশন বের করছিলাম সেরকম। তাহলে আমাদের এস এর ফাংশন যদি দেওয়া থাকে, এস ইকুয়ালস টু এফ অফ টি কি দেওয়া আছে? 1/3 টি কিউব প্লাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বেগের ফাংশনটা বের করতে পারবো না, যেহেতু বেগ কি? বেগ হচ্ছে সময়ের টাইম ডেরিভেটিভ বা সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার, তাই না? বেগ না, সরি, এটা কি? এটা হচ্ছে দ্রুতি। দ্রুতি হচ্ছে আমাদের দূরত্বের টাইম ডেরিভেটিভ বা সময় সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার। তাহলে কিভাবে করবা এটা? এই যে ডিডিটি অফ 1/3 টি কিউব প্লাস টি স্কোয়ার, কী আসবে এখান থেকে? 1/3 3 টি স্কোয়ার প্লাস টোয়াইস টি, তাহলে ইকুয়ালস টু আসবে টি স্কোয়ার প্লাস টোয়াইস টি। বারবার আমি দূরত্ব আর দ্রুতি আর বেগ উল্টাপাল্টা করে ফেলছি। হ্যাঁ, অনেকেই ঠিক বলেছো। আচ্ছা, একজন বলছো মার্ক করা অংশটুকু। আচ্ছা, মার্ক করা অংশটুকু, আচ্ছা খাদিজাতুল কুবরা, আই এম নট শিওর তুমি কি আমার ডিফারেন্সিয়েশন ক্লাসটা দেখেছিলে কিনা, তাহলে আসলে এই কোশ্চেনটা আসার কথা না। আচ্ছা, লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এই পুরা জিনিসটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখি, ডিডিটি অফ এক্স ডিডি এক্স অফ এফ অফ এক্স। এই পুরোটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখি। এটাকে তোমার এখান থেকে ডিটেল ক্যালকুলেশনের মাধ্যমে একটা ফাংশন চলে আসে। তুমি যদি এই ক্লাসটা না থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ক্লাসটা দেখে ফেলবে, তারপরে এই ক্লাসটা আরেকবার একটু দেখে ফেলো, তাহলে আই গেস ক্লিয়ার হবে। আচ্ছা, অন্যরা সবাই বুঝতে পারছো এই জিনিসটা কিভাবে টি স্কোয়ার প্লাস টোয়াইস টি আসলো? আচ্ছা, ফাংশন নিয়ে আমরা সামনে আলোচনা করবো, অসুবিধা নাই। হ্যাঁ, বাকি সবাই এটা ক্লিয়ার হওয়ার কথা, এটাতে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে আমরা একটু রিভিউ করি জিনিসগুলো। আমাদের এখানে 4টা টার্ম চলে এসেছে। একটা হচ্ছে প্রথমে ছিল গড় দ্রুতি। গড় দ্রুতি আমরা কাকে বললাম? গড় দ্রুতি হচ্ছে
যে কোনো সময় ব্যবধানে মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট ব্যয়িত সময়ের যে অনুপাত সেটাকে আমরা বললাম গড় দ্রুতি। এখন আমরা যদি মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, হ্যাঁ এখন যদি আমরা তাৎক্ষণিক দ্রুতি বের করতে চাই তাহলে কি করব, আমরা যেই মুহূর্তে বের করতে চাই ওই মুহূর্তের সময় ব্যবধানটা অনেক ছোট করে ফেলবো। সময় ব্যবধান যখন অনেক ছোট হয়ে যাবে তখন কি ওই যে ডেল্টা টি অ্যাপ্রোচেস 0 করে দিব, তখন আমাদের ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি কী হবে, ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি হবে ডিডিটি অফ এস, যেটা হচ্ছে সময়ের সাপেক্ষে দূরত্বের টাইম ডেরিভেটিভ বা অন্তরক সহগ। এই টার্মগুলোর সাথে তোমাদের এখন পরিচিত হওয়ার কথা। আচ্ছা, একজন কেউ কোয়েশ্চেন করেছো সম্ভবত ডেরিভেটিভ কেন বের করা লাগলো। আচ্ছা, ডেরিভেটিভ কেন বের করতে হলো সেটা দেখি। ডেরিভেটিভ কেন বের করতে হলো, আচ্ছা এখানে যদি দেখি আমাদের সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে আমরা তাৎক্ষণিক দ্রুতিকে এভাবে প্রকাশ করতে পারি, লিমিট ডেল্টা টি অ্যাপ্রোচেস 0 ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি। আমরা যখন ঢাল নিয়ে আলোচনা করছিলাম তখন কি আমরা এরকম ডেল্টা এক্স ডিভাইডেড ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স এরকম টার্ম পাইছিলাম না। এই টার্ম দিয়ে কি এক্স অক্ষে সাপেক্ষে মানে এক্স চলকের সাপেক্ষে ওয়াই চলকের পরিবর্তনের হার নির্দেশ করতেছিলাম। সেটাকে আমরা কীভাবে লিখি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। y2 মাইনাস y1কে এরকম লিখতে পারি না, f অফ x প্লাস ডেল্টা এক্স মাইনাস f অফ x, এটা লিখতে পারি না আমরা। এটা কিন্তু দেখাইছিলাম তোমাদের। ধরো x আর y করেসপন্ডিং দুটো পয়েন্ট ছিল, আমরা আরেকটা যদি করেসপন্ডিং পয়েন্ট নিই এরকম x প্লাস ডেল্টা এক্স, এই জিনিসগুলো আলোচনা হয়েছে। এই জিনিসগুলো আলোচনা হওয়ার পর আরেকবার রিপিট করা y প্লাস ডেল্টা ওয়াই, এই x প্লাস ডেল্টা এক্স আর y প্লাস ডেল্টা ওয়াই, আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের এক্স ওয়াই। এই দুইটা পয়েন্টের ভিতরে যদি আমরা ঢাল বের করি তাহলে কীভাবে বের করবো, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। y2 ইকুয়ালস টু কত, y2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের y প্লাস ডেল্টা ওয়াই, y প্লাস ডেল্টা ওয়াই, আর y1 কত, y1 হচ্ছে শুধু y, আর আমাদের x2 কত, x2 হচ্ছে x প্লাস ডেল্টা এক্স, আর x1 কত, x1 হচ্ছে শুধু x। তাহলে যে এটা কেটে যাবে, y কেটে যাবে, তাহলে আমাদের কি আসতেছে শুধু ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স না। এখন এটা তো হচ্ছে একটা গড় হিসাব ছিল, গড় হিসাব। যদি আমরা তাৎক্ষণিক কোনো মুহূর্তে পরিবর্তনের হার বের করতে চাইতাম তখন কি করতাম, আমরা ডেল্টা এক্সকে শূন্যের কাছাকাছি দিতাম না। শূন্যের কাছাকাছি যদি দিতাম তাহলে কি আসতো, এরকম একটা ফর্ম আসতো না, লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এটাকে আমরা পুরো অংশটাকে কিভাবে লিখতাম, এই পুরো অংশটাকে আমরা লিখতাম ডিডি এক্স অফ এফ অফ এক্স, এভাবে লিখতাম না। আচ্ছা, যারা বুঝতে পারছো সবাই, তোমরা ডিফারেন্সিয়েশন ক্লাসটা যদি ঠিক মতো দেখে থাকো তাহলে এটা আসলে বোঝার সমস্যা হওয়ার কথা নাই গেস। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমি নিশ্চিত তোমাদের ডিফারেন্সিয়েশন ক্লাসটা ঠিকভাবে তোমরা মাথায় নাও নাই। আচ্ছা, বিষয়গুলো চিন্তা করো বাসায়, তোমাদের ডিফারেন্সিয়েশনের যে ক্লাসটা নিয়েছিলাম ওটার সাথে এটা লিঙ্কেজগুলো খুঁজে বের করো, এবং বই পড়তে হবে এবং বাসায় জিনিসগুলো চিন্তা করতে হবে। আচ্ছা, আমি নেক্সট টপিকে চলে যাই। এখন সহজে একটা প্রবলেম করি, তাহলে আই গেস জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রবলেমের মাধ্যমে এক্সপ্লেন করা খুব ইজির হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ তোমার প্রবলেমটা, একটি ট্রেন একটা স্টেশন থেকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে পরবর্তী স্টেশনে পৌঁছালো এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পুনরায় প্রথম স্টেশনে ফিরে এলো। ট্রেনটির গড় দ্রুতি এবং গড়বেগ নির্ণয় করো। ট্রেনটির গড় দ্রুতি এবং গড়বেগ নির্ণয় করো। আচ্ছা, বোর্ডের লেফট সাইডটা দেখা যাচ্ছে না, আচ্ছা সমস্যা নেই, খুব বেশি কিছু নাই এই পাশে। এখানে জাস্ট একটা ট্রেন লেখা আছে, একটা ট্রেন প্রথম স্টেশনে ফিরে এলো, আর বেশি কিছু নাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা যদি গড়বেগ বের করি, গড় দ্রুতি বের করি, প্রথমে আমরা গড় দ্রুতিটা বের করে ফেলি, গড় দ্রুতি। তার আগে আমরা চিত্রটা এঁকে ফেলবো। চিত্রটা এঁকে ফেলি কিভাবে, একটা ট্রেন একটা স্টেশন হতে 40 কিলোমিটার পার আওয়ার বেগে পরবর্তী স্টেশনে পৌঁছালো। একটা ট্রেন একটা স্টেশন থেকে, ধরলাম আমাদের এটা হচ্ছে এ স্টেশন, এটা হচ্ছে আমাদের এ স্টেশন, এখান থেকে আমাদের পৌঁছালো বি স্টেশনে, এটা হচ্ছে আমাদের বি স্টেশন। তাহলে আমরা ধরে নেই যে স্টেশন দুটার মধ্যবর্তী দূরত্ব যেহেতু দেওয়া নাই, কি ধরে নিব আমরা, চলো আমরা এক্স ধরে নিই, ধরে নিলাম এক্স। এক্স যদি ধরে নেই তাহলে ট্রেনটা কি হয়েছে, ট্রেনটা প্রথমে 40 কিলোমিটার আওয়ার বেগে এবং যেহেতু সমবেগে গেছে
40 কিলোমিটার পার আওয়ার বেগে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে এ স্টেশন থেকে বি স্টেশনে গেছে এবং তারপরে বি স্টেশন থেকে এ স্টেশনে ফিরে আসছে কত বেগে? 60 কিলোমিটার পার আওয়ার বেগে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে দেখো আমরা গড় দ্রুতিতে কি জানি? গড় দ্রুতি ফর্মুলাটা যদি আমরা দেখি, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এই প্রবলেমটা তোমরা 19-এও কিন্তু অনেকে করে আসছো, দেখি আমরা। আচ্ছা, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্বটা যদি আগে বের করতে চাই, আমরা ধরে নিছি কি এ স্টেশন আর বি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব এক্স। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে যখন ট্রেনটা এ থেকে বিতে গেছে আবার বি থেকে এতে চলে আসছে? তাহলে বলো তো আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে? হ্যাঁ, মোট অতিক্রান্ত দূরত্ব হবে 2x, তাই না? আচ্ছা, মোট অতিক্রান্ত দূরত্ব হবে 2x। আচ্ছা, অনেকে অ্যান্সার লিখেও দিচ্ছে অলরেডি। আচ্ছা, দেখি তোমাদের সাথে আমি মেলানোর চেষ্টা করি। মোট অতিক্রান্ত দূরত্ব হবে 2x, কিন্তু আমাদের এখন লাগবে কি? মোট সময় লাগবে। মোট সময় আমরা কিভাবে বের করব? দেখো, প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিলাম যখন এ স্টেশন থেকে বি স্টেশনে গেছে তখন আমাদের সময় লাগছে t1, এবং যখন বি স্টেশন থেকে আবার এ স্টেশনে চলে আসছে তখন সময় লাগছে t2। তাহলে আমরা t1 আর t2 যদি বের করি, কিভাবে বের করব? আমাদের দূরত্ব হচ্ছে x, এ আর বি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব। আমরা এই ফর্মুলা জানি না, s = vt। 19 আমরা সবাই পড়ে আসছি এই ফর্মুলাটা। তাহলে এখানে আমার দূরত্বটা ধরে নিচ্ছি কতটুকু? x মিটার। ভিটা কত দেওয়া আছে? আমরা এই এককে রাখতে পারি, 40 কিলোমিটার পার আওয়ার আছে, এককে রাখি, সমস্যা নেই। ভি আমরা কত হবে? 40 আর ইন্টু t1। তাহলে t1টা যদি বের করি, t1টা x চলকের মাধ্যমে আসবে, t1 আসবে x ডিভাইডেড বাই 40। একইভাবে t2 যদি আমরা বের করি, t2 কীভাবে বের করব? একইভাবে s = vt2। আচ্ছা, এখানে আমরা v1 দিই যেহেতু আমাদের দুটো আলাদা আলাদা বেগ ছিল। s = v2t2। এখানে আমাদের s = কত হবে? x হবে, x মিটার দূরত্ব যখন আমরা বি স্টেশন থেকে আবার এ স্টেশনে ব্যাক করতেছি। x = v2 কত? এখানে v2 হচ্ছে 60 ইন্টু t2। এখানে আমাদের t2 কত আসলো? t2 আসবে x ডিভাইডেড বাই 60। তাহলে আমরা দেখো দূরত্বকেও x এর মাধ্যমে প্রকাশ করলাম, সময়গুলোকেও x এর মাধ্যমে প্রকাশ করলাম। এখন যদি আমরা মানগুলো বসাই দিই, কত আসবে? এখানে x ডিভাইডেড বাই 40 প্লাস x ডিভাইডেড বাই 60। তাহলে এক্সগুলো কাটা যাবে, তাহলে শুধু থাকবে 2 ডিভাইডেড বাই 1/40 প্লাস 1 ডিভাইডেড বাই 60। তাহলে আমরা রেজাল্টটা দেখি কত আসে। দেখি তো অনেকে লিখছো সম্ভবত রেজাল্টটা। আচ্ছা, স্পিড একজন লিখছো 48 কিলোমিটার পার আওয়ার, 48 এখানে লিখছো। আচ্ছা, দেখি কত আসে। 2 ডিভাইডেড বাই 48 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আচ্ছা, আমরা গড় দ্রুতি তো বের করে ফেললাম। আরেকটা জিনিস আমাদের বের করতে বলছে, গড় বেগ। গড় বেগটাও আমাদের বের করতে বলছে। যেহেতু আমাদের এ স্টেশন থেকে বি স্টেশনে প্রথমে গেছে এবং বি স্টেশন থেকে আবার এ স্টেশনে চলে আসছে, সেহেতু আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব হয়েছে কি? x + x, 2x। কিন্তু দেখো আমাদের সরণ কি? আমাদের সরণ হচ্ছে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। আমরা যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করি এবং ঘুরে এসে যদি আবার ওই বিন্দুতেই ফেরত আসি, তাহলে আমাদের মোট সরণ কত হবে? মোট সরণ 0 না? মোট সরণ 0 হবে না? মোট সরণ যদি 0 হয় তাহলে আমরা গড় বেগের ফর্মুলায় কি দেখেছিলাম? আমরা গড় বেগের ফর্মুলায় দেখেছিলাম গড় বেগ = মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। মোট সরণ কত? মোট সরণ এখানে আমাদের 0, আর মোট সময় আমাদের নিচে যাই থাকা, আসলে ওটা কোনো ইফেক্টই ফেলবে না। তো আমরা লিখে দিই, যেহেতু আমাদের লিখতে হবে, এখানে তো জায়গায় নেই। আচ্ছা, আমি আরেকটা স্লাইড নিয়ে ওখানে লিখতেছি।
গড় বেগ ইকুয়ালস টু আসবে আমাদের মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। মোট সরণ 0 আসছিল আমাদের, আর মোট সময় কত আসছিল, এক্স ডিভাইডেড বাই 40 প্লাস এক্স ডিভাইডেড বাই 60 ইকুয়ালস টু আসবে আমাদের 0 কিলোমিটার/আওয়ার। এটা খুব ইজি ছিল, এটা তোমরা 99 করে এসেছো, তো আমি জাস্ট একবার রিভিউ করলাম জিনিসটা। আচ্ছা, তাহলে এখন এই প্রবলেমটা যেহেতু তোমরা করে ফেললে, আরেকটা প্রবলেম আমরা দেখি। এটা এখনই করে দাও তোমরা। এখন মনে করো এরকম একটা অবস্থা যদি হয়, অনেকে হয়তো এটা ফর্মুলা হয়তো মেমোরাইজ করে থাকো, তাই না? এরকম ভি ইকুয়ালস টু, যে একটা অংশ ধরো তোমার v1 বেগে গেল এবং আবার v2 বেগে ফিরে এলো, তাহলে তোমরা ফর্মুলাটা কীভাবে যেন মেমোরাইজ করতে অনেকে, 2 ডিভাইডেড বাই 1/v1 প্লাস 1 ডিভাইডেড বাই v2, তাই না? বাট আমি বলবো এই ফর্মুলা মেমোরাইজ করার কোনো প্রয়োজনই নাই, এই ফর্মুলা মেমোরাইজ করবা না। এবং আমি এখনই বুঝতে পারবো যে তোমরা কারা কারা মেমোরাইজ করছো এবং মেমোরাইজ করো নাই, কে কে বুঝে বুঝে পড়ছো। আচ্ছা দেখি, একটা প্রবলেম দিই। আচ্ছা ধরো এখান থেকে আমার দূরত্বটা হচ্ছে এখানে, এটুকু দূরত্ব হচ্ছে আমাদের x মিটার। ধরো আমি x এর 1/4 দূরত্ব কত দেওয়া যায়, 20 মিটার/সেকেন্ড বেগে অতিক্রম করলাম। মাঝখানের x/2 মিটার দূরত্ব আমি 25 মিটার/সেকেন্ড বেগে অতিক্রম করলাম সমবেগে, এবং লাস্টের x/4 মিটার দূরত্ব আমি 48 মিটার/সেকেন্ড বেগে অতিক্রম করলাম। আচ্ছা, একটা বিষয়, একটু এককের কনভার্সনে এই জিনিসটা একটু বলি। আমাদের যেহেতু আগের প্রবলেমে কিলোমিটার/আওয়ার এককে দেওয়া ছিল, এবং আমাদের অনেক সময় কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড এককে আসতে হয়, কীভাবে করবো আমরা দেখি। ধরো আমাদের 48 কিলোমিটার/আওয়ার এরকম দেওয়া আছে, 48 কিলোমিটার/আওয়ার। এখন দেখো এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, কীভাবে লেখা যাবে, 48 কিলোমিটার ডিভাইডেড বাই আওয়ার, এরকম একটা জিনিস না? তাহলে আমরা প্রথমে কি করব, কিলোমিটারকে মিটার বানাবো এবং ঘন্টাকে সেকেন্ড বানাবো। তাহলে 48 কিলোমিটারকে মিটার বানানোর জন্য কি করবো, 1 কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার, 1000 মিটার। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 1 ঘন্টা সমান নিচে হচ্ছে 3600 সেকেন্ড। দেখো এই যে 1000 এটা মিটার হয়ে গেছে, আর নিচে 3600 সেকেন্ড হয়ে গেছে। এখন জাস্ট এই অংশটুকু তুমি ক্যালকুলেট করো, তাহলে কত আসবে, 48 ডিভাইডেড বাই, একটা শূন্য কাটা, দুটা শূন্য কাটা, এবং তারপরে কত আসবে, 48 ডিভাইডেড বাই, এখানে হয়তো 3.6 আসবে। দেখো তো কত আসে, ক্যালকুলেটার দেখি, 48 ডিভাইডেড বাই 3.6, 13.33 মিটার/সেকেন্ড, মিটার নিচে সেকেন্ড, মানে এইরকম। 48কে 3600 ডিভাইডেড বাই 1000 এটা দ্বারা ভাগ, তাহলে সিম্পলিফিকেশন করলে তোমার কিলোমিটার/আওয়ারে যেটা থাকবে ওটাকে যদি তুমি 3.6 দিয়ে ভাগ করো, তাহলে সরাসরি রেজাল্টটা মিটার/সেকেন্ডে চলে আসবে। ওকে, আচ্ছা তোমাদের যে প্রবলেমটা দিছে এটা এখন একটু সলভ করে দাও। এখানে আমি গড় দ্রুতিটা বা গড় দ্রুতি গড়বেগ দুইটা একই হবে এখানে, কারণ এখানে সরল পথেই দ্রুত অতিক্রম করছে, আবার মানে যেই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে ওই পয়েন্টটা আবার ঘুরে ফিরে আসে নাই, তাহলে এখানে আমাদের গড়বেগ গড় দ্রুতি একই হবে। মানে এখানে আসলে সরণ আর দূরত্ব দুই জিনিসটা একই, এই জন্য পার্থক্য হবে না খুব একটা বেশি। এখানে গড় দ্রুতি বের করে দাও, গড় দ্রুতি কত হবে, গড় দ্রুতি কত হবে। আচ্ছা প্রবলেমটা আরেকবার বলি। আমাদের এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, এটা হচ্ছে এ পয়েন্ট, মাঝখানে এটা একটা ইন্টারভাল বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। এ থেকে ডি পয়েন্টে পৌঁছে গেল, এটা আমাদের মোট দূরত্ব হচ্ছে এক্স মিটার দূরত্ব। যাত্রাপথের প্রথম 1/4 আমরা 20 মিটার/সেকেন্ড বেগে সমবেগে অতিক্রম করছি, মাঝখানের অর্ধাংশ আমরা 25 মিটার/সেকেন্ড সমবেগে অতিক্রম করছি, এবং লাস্টের 1/4 আমরা 48 মিটার/সেকেন্ড বেগে সমবেগে অতিক্রম করছি। তাহলে আমাদের এখানে গড় দ্রুতি কত হবে। তোমাদের একটু সময় দিলাম, তোমরা সলভ করে ফেলো,
সলভ করে কমেন্টে উত্তর জানাও, আমি চেক করব। আচ্ছা, একজন লিখছো 26.52 লিখছো, একজন এখানে লিখছো গড় দ্রুতি 26.52, একজন লিখছো 18.75। আচ্ছা দেখি আরও দু একজন জানাও, এটি চেক করি কত আসবে। আচ্ছা চলো দেখি আমি প্রবলেমটা সলভ করে ফেলি, আমরা কত আসে দেখি, চেক করে দেখি। আচ্ছা আমাদের প্রবলেমটা কেমন ছিল, এরকম আমরা 3 ভাগে ভাগ করছিলাম। এটা হচ্ছে একটা প্রথম অর্ধাংশ, সরি প্রথমে 1/4 ছিল x/2, এটা হচ্ছে x/4, এটা হচ্ছে x/2। প্রথমে ছিল 20, পরে ছিল 25 এবং পরে ছিল 48। আচ্ছা দেখি তাহলে কত আসে আমাদের গড় দ্রুতি মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু, x, এটা তো আমরা জানি, মোট অতিক্রান্ত দূরত্ব x। তাহলে এখন আমরা সময়গুলো বের করে ফেলি। এখানে সময় ধরলাম আমরা t1, এখানে সময় ধরলাম আমরা t2, এখানে সময় ধরলাম আমরা t3। তাহলে t1 কীভাবে বের করবো, s = vt, সবগুলো 3টা কেসে আমরা s = vt এই ফর্মুলাটা অ্যাপ্লাই যদি করি তাহলে x/2 = 20 × t1, তাই না, প্রথম কেসে, এই যে এই কেসে, এইটুকু কেসে। তাহলে t1 = কত আসবে, t1 আসবে আমাদের x/40। একইভাবে t2 = কত আসবে আমাদের, t2 কত আসবে x/4। আচ্ছা আমি একটু ভুল লিখছি মনে হয়, তাই না, হ্যাঁ একটু ভুল লিখছি, এটা সম্ভবত x/4 ছিল, এটা x/4 ছিল, এটা x/2 ছিল, এটা x/4 ছিল। তাহলে এটা কত হবে, এটা হবে x/4, তাহলে এটা x/80 হওয়া উচিত। তোমরা কি কারেকশন করে দিছিলে আমাকে? আচ্ছা আগেটা আলাদা ছিল, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ একটু ভুল লিখছিলাম। হ্যাঁ তারপর মাঝখানের অংশটুকু x/2 = কত হবে, 25 × t2, 25 × t2। তাহলে আমাদের t2 কত আসবে, x/50। একইভাবে আমরা লাস্ট ফেজের জন্য বের করে ফেলি, x/4 = কত আসবে, s = vt ফর্মুলা যদি দেই 48 × t3। তাহলে t3 কত আসবে, x/48 × 4 কত হবে, 48 × 4 200 192 সম্ভবত, ইফ আই এম নট রং। আচ্ছা তাহলে আমরা বসাই দেই, এখানে বসাই দেই আমাদের t1 প্লাস t2 প্লাস t3, এটা হচ্ছে আমাদের টোটাল সময়, t = t1 প্লাস t2 প্লাস t3 কত আসবে। তাহলে x ডিভাইডেড বাই, আমরা নিচে মানগুলো যদি বসাই দেই,
এক্স ডিভাইডেড বাই হবে এক্স বাই 80 প্লাস এক্স ডিভাইডেড বাই 50 প্লাস এক্স ডিভাইডেড বাই 192। তাহলে এক্সগুলো কেটে যাবে আর বাকি যেটা আছে ওখান থেকে আমরা রেজাল্ট পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, অনেকে অ্যান্সার লিখেছো ঠিকটা, 26.52 অ্যান্সার, 26.52 মিটার পার সেকেন্ড। আচ্ছা বলো তো, এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে করি কত কত আসবে অ্যান্সার? আমি যদি অ্যান্সারটা কিলোমিটার পার আওয়ারে বের করতে চাই, অ্যান্সারটা যদি আমি কিলোমিটার পার আওয়ারে বের করতে চাই তাহলে অ্যান্সারটা কত হবে? আমাদের অ্যান্সার আসছে 26.52 মিটার পার সেকেন্ড, 0.52 মিটার পার সেকেন্ড। আমি চাচ্ছি এটাকে কিলোমিটার পার আওয়ারে বের করতে। হ্যাঁ, একজন লিখেছো 95-এর মতো। হ্যাঁ, 95-এর মতো আসবে। এটার জন্য কি করবা? 26.52 আছে, মিটারকে আগে কিলোমিটার বানাবো। এভাবে যদি লিখি এত মিটার পার সেকেন্ড, তাহলে আমরা মিটারকে আগে কিলোমিটার বানাবো কিভাবে? 26.52 আমরা জানি 1 মিটার সমান কত কিলোমিটার? 1/1000। আর 1 সেকেন্ড সমান কত ঘন্টা? 1/3600। তাহলে এখান থেকে রেজাল্টটা পেয়ে যাবা সম্ভবত 95.472 আসবে, 95.472 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 95 কিলোমিটার। আচ্ছা, জুমে আবার বের করে দিচ্ছে। আজকের জন্য একটু তোমাদের কাছে দুঃখিত, আজকে একটু তোমরা জুমে আরেকবার একটু জয়েন করো, লিঙ্কটা অ্যাভেলেবেল এখন আছে, আগামী ক্লাস থেকে সমস্যা হবে না। হ্যাঁ, সবাই ঠিক লিখেছো, 95.472, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ম্যাথটাও তোমরা পারছো। তাহলে আমাদের সেকেন্ড যে আরেকটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলি, এটাও খুব ইজি। আচ্ছা, এক ব্যক্তি গড়ে 24 কিলোমিটার পার আওয়ার বেগে গন্তব্যস্থানে অর্ধেক পথ অতিক্রম করে এবং বাকি পথ কত বেগে চললে ওই ব্যক্তি সম্পূর্ণ পথ 32 কিলোমিটার পার আওয়ার গড় গতিবেগে অতিক্রম করবে। এটা আসলে আগের প্রবলেমেরই জাস্ট এখানে আমাদের যেটা বের করতে হবে ওই ভ্যারিয়েবলটা আলাদা। এই তাহলে আমরা ধরে নিলাম টোটাল দূরত্ব এক্স। আচ্ছা, টোটাল দূরত্ব আমরা এক্স না ধরে যদি 2x ধরি তাহলে কি আমাদের অ্যান্সার অন্যরকম আসবে? বলো তো, টোটাল দূরত্ব যদি আমরা এক্স না ধরে 2x ধরি তাহলে আমাদের রেজাল্ট কি আলাদা আসবে? আচ্ছা, আমরা দেখি আলাদা আসে নাকি একই রকম আসে। টোটাল দূরত্ব ধরলাম 2x আর এইটুকু দূরত্ব ধরলাম এক্স, অর্ধেক দূরত্ব এটা এক্স, এটা আর একটা এক্স। দেখি আমাদের আলাদা আসে নাকি একই রকম আসে। আর আমাদের অর্ধেক পথ অতিক্রম করছিল 24 কিলোমিটার পার আওয়ার, বাকি অর্ধেক পথ কত গড়বেগে অতিক্রম করতে হবে এটাই চাইছে। তাহলে এখানে আমরা ধরে নিই বাকি অর্ধেক পথ কত বেগে যাবে, এটাকে ধরে নিই আমরা ভি কিলোমিটার পার আওয়ার। আর আমাদের গড় গতিবেগ এটা বলেই দিছে, এবার গড় গতিবেগ কত হবে এবার এটা আমাদের বলেই দেওয়া আছে, গড় গতিবেগ। গড় গতিবেগ বা সত্যি কথা গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, এটা কি হবে? মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। এবার আমাদের মোট সরণ কতটুকু? মোট সরণ হচ্ছে 2x। তাহলে আমরা বের করতে পারবো না, এখানে যদি টাইম t1 ধরি, এখানে টাইম যদি t2 ধরি, t1 t2 এবার আমি সরাসরি লিখতেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো অলরেডি কী হবে। এখানে x ডিভাইডেড বাই 24 হবে একটা, আর একটা t2 হবে x ডিভাইডেড বাই v, যেহেতু আমাদের vটা এখানে ভ্যারিয়েবল। গড় গতিবেগ আমাদের দেওয়া আছে কত? আমাদের গড় গতিবেগ 32 কিলোমিটার পার আওয়ার আসবে অ্যান্সার, 32 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আমি কিলোমিটার এখানে এককগুলো দেখার দরকার নেই। 2x ডিভাইডেড বাই x বাই 24 প্লাস
এক্স ডিভাইডেড বাই ভি। এখান থেকে আসবে কত 2 ডিভাইডেড বাই 1/24 প্লাস 1 ডিভাইডেড বাই ভি। এখান থেকে তোমরা সলভ করে ফেলো স্টেপ বাই স্টেপ। কত আসবে সলভ করে ফেলো যদি, কত আসবে 1/24 প্লাস 1/v ইকুয়ালস টু আসবে 2/32। 2/32 মানে 1 ডিভাইডেড বাই 16। তাহলে 1/v ইকুয়ালস টু 1/16 মাইনাস 1/24 কত আসবে নিচে 24, তাহলে না 24 নেট মানে 48 আসবে। 48 যদি নেই 3 × 48 3, হ্যাঁ তাহলে 1 ডিভাইডেড বাই 48। ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করতে পারবে, ক্যালকুলেশন দেখার কোনো প্রয়োজন নেই, ক্যালকুলেশন তোমরা নিজেই করতে পারবে, এগুলো খুবই সিম্পল ক্যালকুলেশন। ভি ইকুয়ালস টু আমাদের অ্যান্সার আসলো 48 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ এই যে অনেক অ্যান্সার লিখে ফেলছো। এটা কি আমাদের আগের প্রবলেমের মতোই? দেখি তো একটু, আগে যে প্রবলেমটা ছিল। আচ্ছা এখানে আমাদের 48 কিলোমিটার/আওয়ার অ্যান্সার আসছিল না, এখানে ডেটাগুলো আলাদা দেওয়া আছে। আচ্ছা দেখো আমাদের এক্স টু এক্স এগুলো ধরার ওপর আসলে কোনো কিছু নির্ভর করে না, আমরা যে কোনো কিছু ধরতে পারি। এখানে যদি আমরা 2x না ধরে 3xও ধরতাম তাহলে আমাদের অ্যান্সার 48 আসতো। 3x 4x বা যাই ধরো তুমি, শুধু x ধরলে একই জিনিসই আসতো। এগুলো আসলে ম্যাটার করে না, কারণ আলটিমেটলি ওটা দুই ভাগে আমরা ভাগ করতেছি। ওকে আচ্ছা 33.33 মিটার/সেকেন্ড। আচ্ছা একজন মিটার/সেকেন্ডে বলছো, দেখি তো চেক করে দেখি কত আসে। হ্যাঁ 13.33 মিটার/সেকেন্ড। হ্যাঁ তোমরা চাইলে মিটার/সেকেন্ডেও অ্যান্সার নিয়ে আসতে পারো, অসুবিধা নেই। 13.33 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তাহলে মোটামুটি আজকের ক্লাস শেষের দিকেই। আচ্ছা একজন সভাপতি একটু কিছু কোয়েশ্চেন করছিল। আচ্ছা হ্যাঁ, যদি MDAAS, আচ্ছা তোমার নামের ফুল ফর্মটা আমি বলতে পারতেছি না। আচ্ছা তোমাদের আর কিছু যদি কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেনগুলো করে ফেলতে পারো। ওই যে তোমাদের যদি ডিফারেন্সিয়েশনের জায়গাগুলোতে রিপিট করতে হয় তোমরা একবার একটু স্পেসিফিক কোয়েশ্চেন করো। আর দুইটা কোয়েশ্চেন HW আছে এখানে, এই গড় বেগ আর গড় দ্রুতির ওপরে কোয়েশ্চেনগুলো তোমরা তুলে নাও। আচ্ছা কোয়েশ্চেন দেখি তো, এটা তো সাইডে চলে গেছে। আচ্ছা এখন আশা করি দেখতে পারতেছো কোশ্চেনগুলো, দেখা যাচ্ছে পুরোটা? তো এখন দেখা যাচ্ছে আই গেস পুরোটা। হ্যাঁ কোশ্চেনগুলো একটু তুলে নাও, তুলে নিয়ে তোমরা সলভ করে গ্রুপে পোস্ট করে দিও, অসুবিধা নেই। আচ্ছা একজন লিখছো ভাইয়া নিচের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। আচ্ছা যদি কোনো বস্তু সরলরৈখিক পথে চলে তাহলে বস্তুর গড়বেগের মানই হবে গড় দ্রুতি। এখানে ধরে নেই বস্তু কেবল একই দিকে যাবে, সরলরৈখিক পথের বিপরীতে যাবে না। আচ্ছা আচ্ছা বস্তু যদি সরলরৈখিক পথে চলে তাহলে আসলে তার অতিক্রান্ত দূরত্ব এবং সরণ দুটার মান একই হবে। তো আসলে সেই কেসে গড় দ্রুতির মানই গড় বেগে বলা যেতে পারে। হ্যাঁ ঠিক আছে। আর কোনো বস্তু যদি সরলরৈখিক পথেই না চলে তাহলে গড় বেগের মান গড় দ্রুতির সমান হবে না। হ্যাঁ সরলরৈখিক পথে যদি না চলে তাহলে অবশ্যই তোমার মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট সরণ একই হবে না, অবশ্যই কম বেশি হবে। তো সেক্ষেত্রে আমাদের গড় দ্রুতি আর গড় বেগের ভ্যালু একরকম পাওয়া যাবে না। আচ্ছা তারপর 3 নাম্বার, হ্যাঁ স্লাইড দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। যদি কোনো বস্তু সরলরৈখিক পথে চলমান থাকে বা না থাকে তাহলে সর্বদা বস্তুর তাৎক্ষণিক বেগ এবং দ্রুতি সমান হবে। আচ্ছা তাৎক্ষণিক বেগের সাথে সরাসরি দ্রুতি কম্পেয়ার, এখানে আরেকটু স্পেসিফিক হলে ভালো হতো কোশ্চেনটা, কারণ তাৎক্ষণিক বেগ এবং শুধু দ্রুতি বলছো, এটা কি গড় দ্রুতি বোঝাচ্ছ নাকি তাৎক্ষণিক দ্রুতি? আচ্ছা ধরে নিলাম তাৎক্ষণিক দ্রুতি। কোনো বস্তু সরলরৈখিক পথে চলমান থাকে বা না থাকে তাহলে সর্বদা বস্তু তাৎক্ষণিক বেগ এবং দ্রুতি সমান হবে। হ্যাঁ এটা বলা যায়, এটা সমান আই গেস হবে।
বাট বেগ আর দ্রুতি এভাবে শুধু আমরা ম্যাগনিটিউডটাই মানটাই কম্পেয়ার করতে পারি, কারণ বেগের আবার দিক আছে, তো সরাসরি আসলে বেগ আর দ্রুতি এভাবে কম্প্যারিজন করা ঠিক না। হ্যাঁ, তাৎক্ষণিক দ্রুতি বুঝতে পারছি। হ্যাঁ, কারণটা যে কোনো মুহূর্তে পরিবর্তনের হার নির্দেশ করবে, তো তখন আসলে আমাদের নির্দিষ্ট দিকে সরানো হচ্ছে নাকি তোমার যে কোনো দিকে সরানো হচ্ছে ওটা আসলে খুব বেশি ম্যাটার করবে না, কারণ ওই মুহূর্তে জাস্ট কতটুকু তোমার, হ্যাঁ ওই মুহূর্তের জন্য আমরা আসলে ওটা কনস্ট্যান্ট ধরতে পারি দিকটা, যে একটা নির্দিষ্ট দিকেই অতিক্রম করবে। হ্যাঁ, দুটো সমান হতে পারে, তখন দুটো সমান হতে পারে। আচ্ছা, আজকের ক্লাসে তোমাদের অনেকেই একটা জায়গায় সমস্যা হয়েছে আমি খেয়াল করলাম, যে এই যে এই টপিকগুলোয় গড় দ্রুতি এগুলোতে কারো সমস্যার কথা না, কারণ এগুলো তোমরা 9 10-এ করে আসছো। যে নতুন বিষয়টা ছিল যে তাৎক্ষণিক দ্রুতির এখানে এই যে খুব বিদঘুটে কিছু ইকুয়েশন আমি লিখছি। এখন এই জিনিসগুলো আমি বলতেছি, একটু আমার কথা তোমরা ট্রাস্ট করো, যে আমি ডিফারেন্সিয়েশন যদি তোমরা আমার ক্লাসগুলো বুঝে থাকো তাহলে এই জিনিসটা একদমই বোঝার অসুবিধা নেই, কারণ এই জিনিসটা থেকে সরাসরি ডিডিটি অফ এস লেখা যায়। এটা আমার বলার প্রয়োজনই ছিল না, কারণ এই জিনিসটা আমি দেখিয়েছিলাম তোমাদের। এই জিনিসটা পুরোটাই দেখানো ছিল ডিফারেন্সিয়েশন ক্লাসে, যেটা কীভাবে আসে। তোমাদের যাদের সমস্যা হয়েছে তাদের ভিতরে যদি কেউ ডিফারেন্সিয়েশন ক্লাস মিস করে থাকো, তোমার ডিফারেন্সিয়েশন ক্লাসটা দেখবা প্রথমে, দেখে এখান থেকে এই লাইনটা কেন লিখছি আমি সরাসরি, এটা আশা করি বুঝতে কারো অসুবিধা হবে না। এবং এই যে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স, এগুলো কিন্তু আমি তোমাদের হোমওয়ার্কও দিয়েছিলাম। হোমওয়ার্কও দেওয়া হয়েছিল, তোমরা অনেকেই গ্রুপে পোস্ট করছো। যারা করছো তাদের আশা করি ক্লাসের এইটুকু অংশ বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, কাদের সমস্যা হয়েছে এই জায়গাটা একটু দেখি তো, কমেন্ট করো তো। তোমরা তো শুধু ক্লিয়ার হলেই কমেন্ট করো, না হলে তো কেউ কমেন্ট করো না সেভাবে। আর ক্লিয়ার হয়েছে কাদের তারা একটু কমেন্টে জানাও। আচ্ছা, যাদের ক্লিয়ার হয়েছে প্লাস যাদের ক্লিয়ার হয় নাই, তোমরা তোমাদের দুজনের জন্যই ক্লিয়ার না। আচ্ছা, ক্লিয়ার না, অসুবিধা। আচ্ছা, ক্লিয়ার না। আচ্ছা, ওয়াসিকা মরিয়ম, তোমার ক্লিয়ার না? তোমার কি ডিফারেন্সিয়েশন ক্লাসটা তুমি করেছিলে কিনা এটা একটু জানাও তো। ডিফারেন্সিয়েশন ক্লাসটা করেছিলে? আচ্ছা, সরাসরি লিখে দেয় কনফিউজড হয়ে গেছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমার আগের ক্লাসে রেফারেন্স ছিল, তো তোমার আগের ক্লাসের পড়াগুলো না করলে আসলে একটু বুঝতে অসুবিধা হবে। সমস্যা হলে জানাবা, তাহলে আমি একটু এক্সপ্লেন করবো, তাহলে হয়তো আগের ক্লাসের। আচ্ছা, ডিফারেন্সিয়েশন ক্লাসটা করো নাই। আচ্ছা, ওয়াসিকা মারিয়াম, আচ্ছা বলার জন্য ধন্যবাদ তোমাকে। কিন্তু তুমি একটু ডিফারেন্সিয়েশন ক্লাসটা যেটা আছে আমাদের ওয়েব অ্যাপে আপলোড দেওয়া আছে, বা ফেসবুক গ্রুপেও দেখতে পারবা, ওই ক্লাসটা করে ফেলো তুমি। ওই ক্লাসটা যদি করে ফেলো দেখবা যে এটা কোনো ব্যাপারই না, এটা হচ্ছে দুধভাত মনে হবে। দুধভাত মানে একদম ইজি জিনিস ছিল, এটা আসলে এক্সপ্লেনই করতে চাইছিলাম না আমি। তুমি যদি ওটা দেখে ফেলো তাহলে আই গেস খুবই ইজি হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন ক্লাসটা মাস্ট করবা তুমি। ইমন ভাইয়ের ভেক্টর চ্যাপ্টার বা আমার গতিবিদ্যার সামনে যে লেকচারগুলো আসবে তার আগে মাস্ট ডিফারেন্সিয়েশন ক্লাসটা করে আসবা, তাহলে সব দেখবা অনেক ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমাদের যেটা হোমওয়ার্ক দেওয়া থাকলো ওটা বাসায় করে ফেলো, আর করে ফেলে ওই যে গ্রুপে পোস্ট করে ফেলো, আমি চেক করব। আর তো আজকের মতো এইটুকুই, আগামী ক্লাসে আমার ঈদের পরে দেখা হবে তোমাদের সাথে। তো ঈদের আগে আমাদের আর ক্লাস হচ্ছে না, ঈদের পরে হয়তো তোমাদের ইমন ভাই বেশ কিছু ক্লাস নেবে ভেক্টর চ্যাপ্টারের উপরে। তো আজকের মতো এইটুকুই, সবাইকে ঈদ মোবারক, ভালো করে ঈদ কাটাও।